উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর মানবিক শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতোমধ্যে 3টি ক্লাস করেছি, আজকে চতুর্থ ক্লাস নিয়ে যুক্ত হলাম। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক যে অধ্যায়টাতে আমরা ছিলাম অর্থাৎ প্রথম অধ্যায়ে ছিলাম, সেই প্রথম অধ্যায়ে নিশ্চয়ই বাকি যে অংশগুলো আছে সেগুলোর সঙ্গে আজকে যুক্ত হব। তোমরা ইতোমধ্যে যে 3টি ক্লাস করেছো, এই 3টি ক্লাসের মধ্য দিয়ে আমরা মূলত প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো অনেকটাই আলোচনা করে এসেছি। তো নিশ্চয়ই আজকেও আমরা তারই কিছু অংশ আলোচনা করব এবং আশা করছি পরবর্তী আরেকটি ক্লাসের মধ্য দিয়ে আমরা হয়তো এই প্রথম অধ্যায়টি শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম অধ্যায় পড়াগুলো শেষ করবার পরে আমি চেষ্টা করব তোমাদেরকে নিয়ে একটু যদি আমাদের প্রশ্ন উত্তরের জায়গায় যাওয়া যায় সেটি আজকেও কিছুটা করব এবং পরবর্তী ক্লাসটাতেও আমরা সেই বিভিন্ন রকমের এমসিকিউ অথবা সৃজনশীল সিকিউ যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে একটা আলোচনা করে পুরো অধ্যায়টি সম্পর্কে তোমাদের একটি পরিষ্কার ধারণা দেওয়ার খাতিরেই আমার কাছে মনে হচ্ছে একদিকে আমাদের বিষয়গুলো আলোচনা করা, তারপরে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আলোচনা করা, পাশাপাশি তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোকে সমন্বয় করে আমরা চেষ্টা করব প্রথম অধ্যায়টা খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে একটি সম্পূর্ণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মনোবিজ্ঞান পরিচিতি সেই অধ্যায়টার মধ্যেই আছে এবং 4 নং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ঠিক মনোবিজ্ঞান পরিচিতি আমাদের পাঠের শিরোনাম বলেছিলাম যে এই অধ্যায় পড়ার মধ্য দিয়ে তোমাদের মধ্যে একটি আগ্রহ সৃষ্টি হবে এবং মনোবিজ্ঞানের প্রতি তোমাদের একটি কৌতূহল সৃষ্টি হবে। আমরা ঠিক পাঠের আজকে যেটা শিরোনাম রেখেছি সেটি হচ্ছে যে মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন বা ঐতিহাসিক পটভূমি সম্পর্কে তোমরা একটি ধারণা পাবে এবং আধুনিক মনোবিজ্ঞানের প্রধান কতগুলো দৃষ্টিভঙ্গি আছে সেগুলো একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে ইতিহাসকে কেন্দ্র করে আমরা পর্যায়ক্রমে সেই দৃষ্টিভঙ্গিগুলো একটু সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব। এবং সেই আলোকে আমরা একটু শিক্ষণফল রেখেছি যে আজকে তোমরা মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন বা ঐতিহাসিক পটভূমি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে এবং আধুনিক মনোবিজ্ঞানের যে প্রধান দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে আমরা ঠিক বরাবরের মতো যেহেতু একই অধ্যায়ের মধ্যে আছি, কাজেই আমরা একটু ফিরে দেখবো আমাদের গত ক্লাসে আমরা কি পড়েছি সেগুলোর মধ্য দিয়ে আমরা আজকের পাঠে ঢুকে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক তোমাদের মনে পড়বে আমরা গত ক্লাসে পড়েছিলাম বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান বা মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে মূল্যায়ন করবার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারই অংশ হিসাবে আমরা বিজ্ঞান কাকে বলে বলেছিলাম এবং আমরা কোন ধরনের বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি সেকেন্দ্রিক একটা আলোচনা আমরা কিন্তু গত ক্লাসে করেছি। ঠিক যেমন দেখতে পাচ্ছ যে কোন বিষয় বিজ্ঞান কিনা তা নির্ভর করে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। বিষয়বস্তু একটি ছিল পয়েন্ট, তার বিপরীতে এরকম কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেছি। বৈজ্ঞানিক পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা, এগুলো আমরা আলোচনা করেছি গত ক্লাসে। বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি আছে এটাও আমরা বলেছি যে বিজ্ঞান হতে গেলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও থাকতে হবে, প্রয়োগশীলতা থাকতে হবে, তার ব্যবহারিক দিক থাকতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বলি বিজ্ঞান একটি ভবিষ্যৎবাণী করতে চায়, সেই ভবিষ্যৎবাণীর জায়গাগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। ঠিক তোমাদের মনে পড়বে যে এই মনোবিজ্ঞানকে বিজ্ঞান আমরা বলেছি, মনোবিজ্ঞানকে নিশ্চয়ই বিজ্ঞান বলা হয়, এটি তোমরা গত ক্লাসে বুঝেছো। পাশাপাশি তোমরা প্রথম ক্লাস থেকে শুনে এসছো মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয়, পাশাপাশি এটাকে কিন্তু আচরণের বিজ্ঞানও বলা হয়, কারণ আচরণকে বিজ্ঞান ভিত্তিক ভাবে ব্যাখ্যা করেই আমরা মন বা আত্মা বা ভেতরের মানুষ সম্পর্কে কিন্তু বিষয়টাকে জানবার চেষ্টা করে থাকি। কাজেই আচরণকে বিজ্ঞান ভিত্তিক ভাবে পর্যবেক্ষণ করা যায়, বিশ্লেষণ করা যায়, এই কারণে আমরা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে আচরণকে নিয়ে এসেছি। এই জায়গা থেকে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞানও বলা হয়ে থাকে। শুধুমাত্র তাই না, মনোবিজ্ঞানকে আরেকটু যদি আমরা বলতে চাই তাহলে মনোবিজ্ঞানকে জৈব সামাজিক বিজ্ঞানও বলা হয়ে থাকে। নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে জৈব সামাজিক বিজ্ঞান কেন বলা হয়। আর মনোবিজ্ঞান পাঠ করতে গিয়ে আমরা যখন আচরণ আলোচনা করতে যাব তখন আচরণের ভিত্তি হিসাবে আমরা দেখি যে তার কতগুলো শারীরবৃত্তীয় দিক আছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে কাজ করে থাকে, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মস্তিষ্ক থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গ বিভিন্ন কিভাবে কাজ করে থাকে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের আচরণের মধ্যে একটি পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। কাজেই আচরণের ভিত্তি হিসাবে জৈবিক দিকগুলো আমাদেরকে মনোবিজ্ঞানে পাঠ করতে হয়। পাশাপাশি মানুষ সামাজিক জীব, এই কারণে মানুষকে সমাজ উপযোগী আচরণ তাকে করতে হয়। এই কারণে আমরা বলে থাকি মনোবিজ্ঞানকে সামাজিক বিজ্ঞানও বলা হয়ে থাকে, কারণ সামাজিক বিষয়গুলোকে, সামাজিক যে বিভিন্ন রীতিনীতি, সামাজিক বিভিন্ন মিথস্ক্রিয়াগুলো আছে যার পরিপ্রেক্ষিতে একটা মানুষের আচরণ ফুটে ওঠে বা আচরণ হয়, এক এক সমাজে এক এক আচরণ হয়, আরো কতগুলো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা কিন্তু মনোবিজ্ঞানে করা হয়ে থাকে। এই কারণে বলা হয়ে থাকে মনোবিজ্ঞান একদিকে যেমন জৈবিক দিকগুলো আলোচনা করে, আর একদিকে মনোবিজ্ঞান সামাজিক দিকগুলো আলোচনা করে, কারণ একজন মানুষের আচরণটা জৈবিক এবং সামাজিক সবকিছুর সমষ্টি। এই সবকিছু মিলে আমরা বলতে পারি মনোবিজ্ঞানকে এটি একটি জৈব সামাজিক মনোবিজ্ঞানও বা জৈব সামাজিক বিজ্ঞানও বটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের মনে পড়বে এরপরে আরেকটি শিখন ফল আমরা গত ক্লাসে দেখেছিলাম মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। এই পয়েন্টগুলো তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে। আমরা একটা একটা করে পয়েন্ট ধরে ধরে কখনো কখনো আমরা ছবির মধ্য দিয়ে পড়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
একটু খালি দেখে নাও, যারা গত ক্লাসটা করেছো তাদের জন্য যেমন উপকার হবে, যারা পাশাপাশি ক্লাসটি করতে পারোনি তারাও অন্তত বুঝে যাবে যে আমরা গত ক্লাসের মধ্য দিয়ে কি বিষয়গুলো আলোচনা করেছিলাম। এই ছিল আমাদের 15টা বিষয় সংক্ষেপে আলোচনা করা। আরো মনোবিজ্ঞানের আসলে প্রয়োজনীয়তার অনেকগুলো দিক আছে, আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বইকে ঘিরে যতটুকু সংক্ষেপে আলোচনা করা যায় সেইটুকু তোমাদের সামনে পরিষ্কার করবার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার একটু চলে যাই আমরা সেগুলোই আমরা কিভাবে ছবি দিয়ে দেখেছিলাম। একটু যদি খেয়াল করো, দেখো দৈনন্দিন জীবনে আমাদের মনোবিজ্ঞান, সমষ্টিগত জীবনে মনোবিজ্ঞান কিভাবে কাজ করে থাকে সেগুলো নিশ্চয়ই আমরা এই ছবির মধ্য দিয়ে গত ক্লাসে আমরা পড়েছি। এই যে পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে, সহযোগিতার মধ্য দিয়ে কাজটি করা, চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করি নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। শিক্ষা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, কারণ শিল্পক্ষেত্র মানে কর্মক্ষেত্র, যেখানে মানুষ কাজ করে থাকে, ইন্ডাস্ট্রিতে, সেখানে কি কি নিয়ম নীতিগুলো থাকে, মানুষের চাওয়া পাওয়া গুলো থাকে, আন্দোলন থাকে, কর্মসন্তুষ্টি থাকে, এই বিষয়গুলো আলোচনা করেছি। শিশুদের ক্ষেত্রে মনোবিজ্ঞান কিভাবে কাজ করে সেটাও আমরা গত ক্লাসে পড়েছি। শিশুদের নানা রকম চাহিদা থাকে, উপদেশনা নির্দেশনার ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটাও আমরা গত ক্লাসে পড়েছি। প্রকৌশলীদের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং সাইকোলজির ক্ষেত্রে মনোবিজ্ঞানের যে প্রয়োজনীয়তা আছে সেটা আমরা দেখেছি। অপরাধ দমনের ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আমরা খেয়াল করেছি। সামরিক ক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে আমরা বলতে পারি, অথবা নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু কিভাবে আমাদের মনোবিজ্ঞানকে কাজে লাগায় সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নানা রকম স্ট্র্যাটেজি করতে গেলে আমাদের মনস্তাত্ত্বিকভাবে বিষয়গুলোকে বিশ্লেষণ করতে হয়। প্রশাসনিক ক্ষেত্রে বড় একটি প্রশাসন চালাতে গেলে কিভাবে মনোবিজ্ঞান কাজে লাগে সেই ব্যাপারটিও আমরা গত ক্লাসে পড়েছি। দেখতে পাচ্ছ যে অফিস অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে, সেখানে মনোবিজ্ঞান কিভাবে কাজ করে থাকে। ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একেবারে ছোট, একেবারে মুদি দোকান থেকে শুরু করে বড় আপনার কর্পোরেট বিভিন্ন রকমের যে ব্যবসাগুলো আছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে ব্যবসার একটি জায়গায় মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং একজন ক্রেতা হিসেবে যখন আমি যাই দোকানে কোনো কিছু কিনতে, তখনও কিন্তু আমাকে মনোবিজ্ঞান প্রয়োগ করতে হয়। রাজনীতির ক্ষেত্রে একজন রাজনীতিবিদকে রাজনীতি করতে গেলে মনোবিজ্ঞান পাঠ করতে হয়। শুধুমাত্র রাজনীতিবিদ নয়, আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি মানুষকেও কিন্তু কম বেশি কিন্তু রাজনীতি, নেতৃত্ব এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হয়। কাজে মনোবিজ্ঞান পাঠ করলে এই জায়গাগুলো অনেক সুন্দরভাবে মোকাবেলা করা বা খাপ খাওয়ানো সম্ভব হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিশেষ প্রবণতা পরিমাপের ক্ষেত্রে বিশেষ প্রবণতা কোনগুলো? আমাদের বুদ্ধি, ব্যক্তিত্ব, প্রবণতা, এরকম অনেকগুলো কিন্তু আমাদের বিশেষ প্রবণতা আছে। এগুলো পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমাদের মনোবিজ্ঞান কাজ করে থাকে, কারণ বিশেষ প্রবণতা মাপার জন্য কতগুলো স্কেল বা কতগুলো টেস্ট আছে, এগুলো কিন্তু মনোবিজ্ঞানীরা পরিমাপ করতে পারেন। এমনকি আমরা দেখে থাকি তার ছোটবেলায় তার ভিতরে কোন সুপ্ত প্রতিভাটা লুকিয়ে আছে, সে একজন ভালো শিল্পী হতে পারবে কিনা, চিত্রশিল্পী হতে পারবে কিনা, অথবা সে খুব ভালো গায়ক হতে পারবে কিনা, ভালো খেলোয়াড় হতে পারবে কিনা, এগুলো আমরা কিন্তু ছোটবেলায় আমরা একজন ব্যক্তির পরিমাপ করতে পারি। এগুলো কতগুলো বিশেষ প্রবণতা। বিকাশ সম্পর্কিত জ্ঞানের ক্ষেত্রে, বিকাশ বলতে শারীরিক এবং মানসিক বিকাশের কথা বলেছিলাম, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, গত ক্লাসে নিশ্চয়ই এরকম একটি স্লাইডও দেখিয়েছিলাম। প্রথম ক্লাসে তোমরা যারা ক্লাস করেছো তাদেরকে অভিনন্দন জানিয়েছি। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যারা ক্লাস করতে পারোনি, কিন্তু রোলগুলো দিতে পারোনি, ক্লাসে ছিল, তাদেরকেও আমরা অভিনন্দন জানিয়েছি। যারা মোটামুটি সংযুক্ত আছে তাদের সবাইকে কিন্তু আমরা অভিনন্দন জানিয়েছি। এবং দ্বিতীয় ক্লাসে এসে আমি সেখানে একটি হিসেব করে তাদেরকেও কিন্তু অভিনন্দন জানিয়েছি গত ক্লাসে প্রিয় শিক্ষার্থী। নিশ্চয়ই মনে পড়ছে। ঠিক আমরা এর মধ্য দিয়ে কিন্তু আমরা গত ক্লাসে যেমন কার্যক্রম শেষ করেছিলাম, আমরা চলে আসলাম আমাদের আজকের পাঠ। আজকের পাঠের ক্ষেত্রে যে কাজটি শিক্ষার্থীবৃন্দ আমার শিক্ষকতা জীবনের প্রথম থেকে করে আসি সেটি হচ্ছে, যেদিন আজকের পাঠ নিয়ে ক্লাসে উপস্থিত হই সবার প্রথমে যে কাজটি করি সেটি হচ্ছে তোমাদের রোল কল করি। এরপরেই তোমাদের সঙ্গে একটি পড়াশোনার মধ্যে যাবার চেষ্টা করি। সেই জায়গা থেকে আজকের পাঠের মধ্যে ঠিক সেই রোল কলের জায়গা থেকে আমি শুধুমাত্র সেই রোলগুলো দেখিয়ে দিচ্ছি যারা গত ক্লাসে উপস্থিত ছিলে, তাদের রোলগুলো একটু জানিয়ে দিই। আর নিশ্চয়ই আজকে যারা ক্লাস করছো তাদের রোলগুলো আমি পেয়ে যাব, সেটা নিয়ে নিশ্চয়ই পরবর্তী ক্লাসে কথা বলবো। 3 নং ক্লাস অর্থাৎ 18 তারিখে যে ক্লাসটা নিয়েছি সেখানে 401 নম্বর রোল নম্বর, 403, 404, 405, 406, 411, 420 যারা উপস্থিত ছিলে, আরো উপস্থিত ছিলে 424, 429, 430, 432, 437, 438, 442, 444, 446, 447, 448, 449, 451, 452, 455, 463, 471, 474, 475, 479, 480, 481, 483, 487, 490, 494, 495, 498, 499, 509,
এবং 676 সম্ভবত ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী। অনেক সময় প্রথমের দিকে শিক্ষার্থীরা শাখা হয়তো একটা নেয়, পরবর্তীতে হয়তো চেঞ্জ করে আবার, সেই কারণে হয়তো ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী কখনো কখনো এই ক্লাসে যুক্ত থাকতে পারে, পরবর্তীতে হয়তো সে মানবিক শাখা হয়তো যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যাদের রোলগুলো আছে তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এর বাইরেও কিন্তু অনেক শিক্ষার্থীরা তোমরা ছিলে, যারা তোমরা বিভিন্ন রকম উত্তর দিয়েছো, হয়তো কোনো কারণে রোলটি দাওনি, তাদেরকেও কিন্তু আমি আজকের ক্লাসে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই পরবর্তী ক্লাসে আবার আমরা এরকম কতগুলো রোল নিয়ে উপস্থিত হব যারা আজকের ক্লাসের সঙ্গে যুক্ত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রোল কলের জায়গা থেকে আমরা বেরিয়ে এসে এখন আমরা চলে যাই আমাদের যে শিখন ফল ছিল সেই জায়গা থেকে আজকের পাঠ রেখেছি আমরা মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন বা ঐতিহাসিক পটভূমি সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে। আমরা একটু দেখে নেই মনোবিজ্ঞানের ইতিহাসটা কোথা থেকে শুরু হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু বলে রাখি যে ঠিক জ্ঞান বিজ্ঞানের ঠিক যখন থেকে যাত্রা শুরু, যখন মানুষের একেবারে প্রাথমিক বিষয় সম্পর্কে আমরা জানতে জানতে শুরু করেছিলাম সেই বহু বছর পূর্বে, তখন কিন্তু মানুষের জ্ঞান অনেক জায়গায় অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু অনেক সীমাবদ্ধ ছিল। তখন বলা যায় শুধুমাত্র দার্শনিকরাই জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করতেন এবং দার্শনিকরাই তখন প্রাকৃতিক ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করতেন, সেভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখান থেকে বলা যায় সেই বিজ্ঞানের যে আলোচনা, জ্ঞান বিজ্ঞানের যে আলোচনা, সেটা কিন্তু একটা দার্শনিক পর্যায়ের আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। ঠিক সেই জায়গা থেকে যদি বলি, সেই মনোবিজ্ঞানের ইতিহাসে যদি খেয়াল করি, তাহলে দেখা যাবে যে মনোবিজ্ঞানও ঠিক প্রথম অবস্থায় কিন্তু সেই দর্শনের মধ্যে সম্পৃক্ত ছিল এবং প্রাচীন গ্রিক দার্শনিকরাই কিন্তু মনোবিজ্ঞান বিষয় সম্পর্কে আলোচনা করতেন, বিভিন্ন সমস্যা সামনে তুলে নিয়ে আসতেন, সেগুলোকে বিচার বিশ্লেষণ করতেন, সেগুলোকে ব্যাখ্যা করবার চেষ্টা করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যদি একটু অন্যভাবে বলি, তোমরা জেনে থাকবা যে সেই জ্ঞান বিজ্ঞানের যে প্রাথমিক মৌলিক যে জায়গাটি, সেটি কিন্তু দর্শন। তোমরা জেনে থাকবা যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে যখন কোনো গবেষণা কার্যক্রম করে বা ব্যাপক একটি জ্ঞান অর্জন করে থাকে, তারা যখন একটি বিশেষ গবেষণা পরিপ্রেক্ষিতে যখন একটি অ্যাওয়ার্ড পায়, ডিগ্রি পায়, তখন কিন্তু বলা থাকে ডক্টর অফ ফিলোসফি। কারণটা হচ্ছে কি, ওই একটা বিষয় সম্পর্কে যখন সে তার জ্ঞান বিদ্যার মধ্য দিয়ে একটা বিশেষ একটা অবস্থা তৈরি হয়ে যায়, তখন কিন্তু তার একটা দার্শনিক একটি মর্যাদার জায়গায় চলে যায়। সেখান থেকে কিন্তু এই বিষয়টা এসছে যে যখন সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সাইকোলজি হোক অথবা দর্শনে হোক, যেখানেই সে পিএইচডি করুক না কেন, তাকে কিন্তু ডক্টর অফ ফিলোসফি বলা হচ্ছে এই কারণেই কিন্তু। অর্থাৎ আগের দিনে সেই জায়গা থেকে আমরা বলি জ্ঞান বিজ্ঞানের চর্চাটি মূলত দার্শনিকরাই করতেন, সেখানেই বিষয়টি সীমাবদ্ধ ছিল এবং তারাই বলতে গেলে মনোবিজ্ঞান নিয়ে, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে, প্রাণবিজ্ঞান নিয়ে, অন্যান্য বিজ্ঞান নিয়েও কিন্তু তারা আলোচনা করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার কিছু কিছু আলোচনা নিশ্চয়ই অনেক বেশি বিজ্ঞান ভিত্তিক ছিল, কিছু কিছু জায়গা থেকে আমরা সেগুলোকে বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি, কিন্তু সেখান থেকে কিন্তু জ্ঞান বিজ্ঞানের একটি শুভ সূচনা আমরা পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক মনোবিজ্ঞানের ইতিহাসকে যদি আমরা একটু সংক্ষেপে ভাগ করতে চাই, তাহলে একটু বলতে পারি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ঠিক খ্রিস্টপূর্ব 600 থেকে আমরা যদি 1595 পর্যন্ত ধরি, সেটাকে বলতে পারি আমরা একটা প্রাচীন যুগ। আর ঠিক মধ্যযুগকে 1596 খ্রিস্টাব্দ থেকে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আধুনিক যুগ আমরা বলে থাকি 1879 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। ঠিক 1879 সালে আমরা জানি যে একটা বিজ্ঞান ভিত্তিক ভাবে মনোবিজ্ঞানের একটি গবেষণাগার স্থাপিত হয়েছিল জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ের লিপজিগ শহরে সেটি অবস্থিত। ঠিক তখন তখন থেকে কিন্তু সেই বিজ্ঞান ভিত্তিক গবেষণাগার স্থাপনের মধ্য দিয়ে কিন্তু মনোবিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক যাত্রা শুরু হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমরা যদি আমরা একটু খেয়াল করি আমাদের প্রাচীন যুগে আমরা মনোবিজ্ঞান সম্পর্কে কতটুকু বা মনোবিজ্ঞান সম্পর্কিত কি কি কথাবার্তাগুলো একটু এসেছিল, তাহলে তোমরা দেখবা সেই সময় আমরা হিপোক্রেটিস, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এইসব দার্শনিকদের কিন্তু নাম আমরা দেখতে পাই এবং তারা জ্ঞান গরিমায় এত বেশি তারা বিখ্যাত ছিলেন, তাদের বিভিন্ন জ্ঞানের বিভিন্ন জায়গায় তাদের বিচরণ ক্ষেত্র ছিল। তারা অনেকেই কিন্তু অনেকগুলো বিজ্ঞানের শাখার কিন্তু জনক হিসাবে পরিচিত আমরা জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক হিপোক্রেটিস যে কথাটি বলেছিলেন সেই ব্যক্তিত্বের ব্যাখ্যার ক্ষেত্রে, যা মনোবিজ্ঞানের ব্যাখ্যার সঙ্গে কিছুটা তখন মেলাবার চেষ্টা করা হয়েছিল মানুষের আচরণের সঙ্গে, ব্যক্তিত্বের সঙ্গে। তিনি বলেছিলেন মানুষের রক্তের মধ্যে বা মানুষের শরীরের মধ্যে 4 ধরনের তরল পদার্থের কথা বলেছিলেন। তার মধ্যে একটি ছিল রক্ত, একটি ছিল হলুদ পিত্ত, একটি ছিল কৃষ্ণপিত্ত, একটি ছিল শ্লেষ্মা। এবং হিপোক্রেটিস বলবার চেষ্টা করেছেন এই যে তরল পদার্থগুলো, এই উপাদানগুলোর পার্থক্যের কারণে মানুষের ব্যক্তিত্ব বা মানুষের আচরণের পার্থক্য হয়ে থাকে। কোন মাত্রায় আছে বিভিন্ন উপাদানগুলো, সেই উপাদানের পার্থক্যের কারণে মানুষের আচরণের মধ্যে একটি পার্থক্য হয়, এরকম একটি কথা কিন্তু হিপোক্রেটিস সেই সময় বলার চেষ্টা করেছেন। আমরা যদি আরেকটু খেয়াল করি, স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে না আমি দেখতে পাচ্ছি। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল প্রমুখ কিন্তু সেই সময় মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করতে গিয়ে তারা আত্মার সম্পর্কে একটি ধারণা দেন, অর্থাৎ আত্মা সম্পর্কিত বিজ্ঞান হিসেবেই তারা আলোচনাটি সীমাবদ্ধ রেখেছিলেন। সেই প্রাচীন যুগের কথা যদি বলি, তখন মনোবিজ্ঞানকে নিয়ে যে সব বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন, বেশিরভাগগুলোই কিন্তু আত্মা, মন অথবা একটা পর্যায়ে এসে হয়তোবা চেতনা, এরকম কিছু কিছু কথাবার্তা চলে এসেছিল। সেই প্রাচীন যুগের কথা যদি বলি, মনোবিজ্ঞানকে এভাবেই ব্যাখ্যা করবার চেষ্টা করা হতো। যখন পর্যন্ত মনোবিজ্ঞান বলা যায় সেই দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। প্রিয় শিক্ষার্থী,
এরপরে যদি আমি একটু মধ্যযুগের কথা যাই, মধ্যযুগে দেখা যায় দার্শনিক ডেকার্ট, জন লক, সেন্ট অগাস্টিন, টমাস একুইনাস, বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু বা দার্শনিকরা কিন্তু সেই সময় মধ্যযুগে কথাবার্তা বলেছেন এবং তাদের ধারণাগুলো অনেকটাই বলা যায় সে আত্মার সম্পর্কে ধারণার মধ্য দিয়ে বা আত্মার ব্যাখ্যার মধ্য দিয়ে কিন্তু মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করবার তারা চেষ্টা করেছেন। স্লাইডটি চেঞ্জ হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি একটু সম্ভবত টেকনিক্যাল সমস্যা হচ্ছে কিছু। জন লক আত্মার ধারণা থেকে বেরিয়ে আসেন এবং তিনি একটা পর্যায়ে গিয়ে অভিজ্ঞতার ধারণা সম্পর্কে একটি ব্যাখ্যা মানুষের আচরণকে কেন্দ্র করে তিনি দেওয়ার চেষ্টা করেন বা মানুষের মনকে কেন্দ্র করে তিনি দেওয়ার চেষ্টা করেন। সেখানে তিনি বলার চেষ্টা করেছেন মানুষ বা একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে কেমন থাকে। তিনি বলেছেন মাইন্ড ইজ এ টেবুলা রেজা, মন হচ্ছে একটি স্বচ্ছ সাদা কাগজের মতো। ঠিক আমার একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মনটি থাকে এরকম একটি স্বচ্ছ সাদা কাগজ, যেরকম আমরা যেমন ছোটবেলায় স্লেটে লিখতাম, স্লেটের মধ্যে লেখা না থাকলে পরে একদম ফাঁকা থাকে, কিছুই নেই, পরিষ্কার। ঠিক জন্মের সময় একটি শিশুর মন থাকে এরকম একটি স্বচ্ছ সাদা কাগজের মতো, কিছুই তার লেখা থাকে না। এরপরে শিশুটি আস্তে আস্তে এই প্রকৃতির সঙ্গে পরিচিত হয়, আস্তে আস্তে তার বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার মধ্য দিয়ে সে তার জ্ঞানটাকে সমৃদ্ধ করে। ঠিক এরকম একটি বিষয় জন লক ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলেন, যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি আত্মার ধারণা সম্পর্কে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা একটু চলে যাই আমাদের আধুনিক যুগে। মধ্যযুগে খুব বেশি ব্যাপক আকারে মনোবিজ্ঞানের প্রসার ঘটেনি, আমরা মূলত আধুনিক যুগে এসেই মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। ঠিক এখানে যখন থেকে যাত্রাটি শুরু হয়েছিল সেই 1879 সাল, তখন থেকে মনোবিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক যাত্রা শুরুটা হয়েছিল এরকম। জার্মানির একজন মনোবিজ্ঞানী নাম হচ্ছে উইলহেম ওন, তিনি একটি বিশাল গবেষণাগার স্থাপন করেন সেই লিপজিগ বিশ্ববিদ্যালয়ে, এবং সেই গবেষণাগার স্থাপনের মধ্য দিয়ে মনোবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক ভাবে ব্যবহার করা হতো এবং সেটাকে এমন ভাবে উপস্থাপন করা হতো যে বিষয়গুলোকে অনেক বেশি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছিল। এবং সেই সময় থেকেই বলতে গেলে মনোবিজ্ঞান আর পিছনের দিকে ফিরে থাকেনি, আস্তে আস্তে মনোবিজ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে গেছে, ধাপে ধাপে সেই গবেষণাগারের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন বিষয়কে বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণ করবার চেষ্টা করছেন। ঠিক তখন থেকে আমরা বলি যে আধুনিক যুগের সূচনা হয়ে গেল। ঠিক আধুনিক যুগের সূচনা হলে তখনও পর্যন্ত আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করবার জায়গা থেকে আমরা অনেকটাই বলতাম মনোবিজ্ঞান চেতনার বিজ্ঞান, অথবা কখনো কখনো আত্মা অথবা মন, সেভাবেই কিন্তু ব্যাখ্যা হয়ে এসেছিল। আমরা তখনও পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক কোনো সংজ্ঞা পাচ্ছিলাম না। একটা পর্যায়ে এসে দেখলাম 1913 সালে জন বি ওয়াটসন তিনি বিজ্ঞান ভিত্তিক একটি সংজ্ঞা দিলেন, তিনি বললেন মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। ঠিক তখন থেকে আমরা বলতে পারি মনোবিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যে বিজ্ঞানটি আচরণ নিয়ে কথা বলে, অর্থাৎ সেই আচরণ কি করা যায়, আচরণকে দেখা যায়, আচরণকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, এবং আচরণের মধ্য দিয়ে আমরা কি পাই, আচরণের মধ্য দিয়ে আমরা সেই ব্যক্তির মনের সন্ধানই কিন্তু পাই। মন কি কথা বলছে সেটি কিন্তু একজন ব্যক্তির আচরণকে পর্যবেক্ষণ করেই কিন্তু তা ব্যাখ্যা করা সম্ভব। আমরা একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে হয়তো কোনো একটি ছাত্র বা ছাত্রী তার বাবা মার সামনে যে উপস্থিত হয়, কোনো কারণে বলে বসে বাবা তোমার আজকে মনটি খারাপ কিনা, অথবা তুমি কেমন আছো, তোমাকে কিন্তু একটু বিচলিত মনে হচ্ছে, এগুলো কি দেখে বলে? নিশ্চয়ই তোমার আচরণটি দেখেই বলে। আচরণটি দেখে কিন্তু তোমার বাবা মা অথবা অন্য বন্ধু বান্ধবী তোমার মনের কথাটি বলবার চেষ্টা করে। ঠিক তখন থেকে দেখা গেল কি মনোবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক ভাবে ব্যাখ্যা করতে গেলে তার আচরণকে ব্যাখ্যা করলে তার মনের কথাটা পাওয়া যায়। তখন থেকে মনোবিজ্ঞানকে আমরা বলি মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা আরো ভালো বিষয় জানতে পারি মনোবিজ্ঞান শুধুমাত্র আচরণ বিজ্ঞান না, এই আচরণকে যারা প্রভাবিত করে থাকে আমাদের যে বিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। এবারে আমরা দেখে নেই একটু আমাদের আধুনিক মনোবিজ্ঞান যে প্রধান দৃষ্টিভঙ্গিগুলো আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে শিখন ফলটি ছিল মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন অথবা ঐতিহাসিক পটভূমি, সংক্ষেপে একটা আমরা আলোচনার জায়গায় গেলাম। এবার একটু দেখে নেই এই প্রধান দৃষ্টিভঙ্গিগুলো। এই প্রধান দৃষ্টিভঙ্গিগুলোর মধ্য দিয়ে কিন্তু তুমি মনোবিজ্ঞানের একটি ক্রমবিবর্তন পাবে, এবং অনেক দৃষ্টিভঙ্গি আছে, আমরা সেই আলোচনাগুলোতে জায়গায় যাব না, তোমাদের বইকে ঘিরে যতটুকু আলোচনা করা যায় ততটুকু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে একটু বলে রাখি এগুলো তোমাদের খুব গভীরভাবে খুব কঠিনভাবে দেখবার কোনো দরকার নেই, এগুলো খুব হালকার মধ্য দিয়ে আমি আলোচনা করব, তোমরাও খুব হালকার মধ্য দিয়ে নেবে, কারণ এই বিষয়গুলো খুব একটা পরীক্ষায় আসে এমনটি বলবো না, কারণ শুধুমাত্র তোমাদেরকে মোটামুটি ধারণা দেবার খাতিরেই কিন্তু একটু ধারণা দেওয়া। তোমরা জানো যে শুধুমাত্র পরীক্ষায় আসবে এই জন্যই তো আমরা পড়ি না, কখনো কখনো আমাদের কি করতে হয়, আমাদের তার পটভূমি জানতে হয়, প্রেক্ষাপট জানতে হয়, এবং পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে গেলে শুধুমাত্র যেটা পরীক্ষায় আসে সেটা পড়লেই কিন্তু হয় না। এই কারণেই কিন্তু ক্লাসরুম মানে হচ্ছে সেই জায়গাটি যা তোমাকে একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা দেবে। প্রিয়
প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই কারণে মোটামুটি আমার শুধুমাত্র কথাগুলো শুনতে থাকো, এগুলো নিয়ে বাসায় খুব বেশি যে পড়তে হবে এমনটা না, আমি খুব সংক্ষেপে 2-4টি জিনিস ধরিয়ে দেবো, সেগুলো দেখলে পরেই তোমরা হয়ে যাবে, কারণ এখান থেকে কিছু হয়তো তোমার জ্ঞানমূলক কিছু প্রশ্ন আসতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কঠিন মনে করার কোনো কারণ নাই, খুব সংক্ষেপে আমি অনেক কথাই হয়তো এখানে বলবো, সবগুলো কথা হয়তো তোমার পক্ষে ধরা সম্ভব হবে না, কিন্তু তুমি মোটামুটি একটু ধারণা পেলে পরেও নিশ্চয়ই আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের সিলেবাসকে কেন্দ্র করে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার ততটুকু কিন্তু আমাদের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি চেষ্টা করছি সংক্ষেপে একটু আলোচনা করবার। আমাদের যদি আমরা খেয়াল করি, একটু খেয়াল করো, এখানে মূলত 5টা দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আরো অনেক পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি কিন্তু মনোবিজ্ঞানে রয়েছে। 1 নম্বরটি বলেছে জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা বায়োসাইকোলজিক্যাল পার্সপেক্টিভ। নাম্বার 2 বলেছে মনোগতীয় দৃষ্টিভঙ্গি বা সাইকোডাইনামিক পার্সপেক্টিভ। আচরণগত দৃষ্টিভঙ্গি বা বিহেভিয়ারাল পার্সপেক্টিভ, মানবিক দৃষ্টিভঙ্গি বা হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ এবং জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি বা কগনিটিভ পার্সপেক্টিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৃষ্টিভঙ্গি কি আসলে বিষয়টা হচ্ছে যে সেই সময় যখন মনোবিজ্ঞান আস্তে আস্তে বিকশিত হচ্ছিল তখন বিভিন্ন মনোবিজ্ঞানীরা মনোবিজ্ঞানকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করতে গিয়ে এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন। তাদের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে মনোবিজ্ঞান কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ধারণা এসছে এবং তাদের সবার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে কিন্তু আজকে মনোবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়ে আছে এবং নিশ্চয়ই তার মধ্যে থেকে কিছু কিছু আলোচনা আমাদের বিজ্ঞান ভিত্তিকভাবে প্রতিষ্ঠিত আছে, কিছু কিছু বিষয় হয়তো বিজ্ঞান ভিত্তিকভাবে প্রতিষ্ঠিত নাই, কিন্তু আমরা একটা ধারাবাহিক জায়গায় আলোচনা করতে গিয়ে এই দৃষ্টিভঙ্গিগুলো সম্পর্কে সংক্ষেপে একটু আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমটি রয়েছে জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। নামটা থেকে কি বোঝা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? জৈব মানে জৈবিক, মানে বায়োলজিক্যাল, শারীরবৃত্তীয়। মনোবৈজ্ঞানিক মানে আমরা বলি যে মানসিক, সাইকোলজিক্যাল। এই দুটো মিলে হচ্ছে জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এখানে কি বলেছে, আমাদের মনোবিজ্ঞানের ইতিমধ্যে তোমরা জেনেছো মনোবিজ্ঞান আলোচনা করতে গিয়ে আমরা শরীর বিজ্ঞান আলোচনা করি। তাহলে শারীরবৃত্তীয় যে বিজ্ঞান আছে এই বিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু এবং নীতি আছে তাদের সমন্বয়ের মধ্য দিয়ে, ক্রমবিবর্তনের মধ্য দিয়ে যে দৃষ্টিভঙ্গির বিকাশ লাভ করেছে তাকে বলেছে আমরা জৈবিক দৃষ্টিভঙ্গি। যেমন তোমরা যে স্লাইডের মধ্যে তোমরা যা দেখতে পাচ্ছ, দেখো খেয়াল করে, শারীরবৃত্তীয় বিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানের বিষয়বস্তু এবং নীতিগুলোর কি হয়েছে, একটা সমন্বয় হয়েছে এবং এই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আস্তে 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 কিন্তু মনোবিজ্ঞানটা বিজ্ঞান হিসেবে বিকশিত হয়েছে। এবং এই যে জৈবিক বা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে দুটো সমন্বয়ের মধ্য দিয়ে যে বিকাশ লাভ করেছে, এই জন্য বলেছে এটাকে জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আরেকটু খেয়াল করি তাহলে দেখো যে এখানে কি হয়ে থাকে। এই জৈব মনোবিজ্ঞানের মূল কথাটা হচ্ছে মানুষের আচরণ নিয়ে আমরা কথা বলি মনোবিজ্ঞানে, এবং মনোবিজ্ঞানে নিশ্চয়ই মানসিক প্রক্রিয়া নিয়েও কথা বলি। তাহলে মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়ার মধ্যে আমরা বলি চিন্তন, অনুভূতি, এগুলো সবই হচ্ছে কতগুলো মানসিক প্রক্রিয়া। এগুলোর সঙ্গে শারীরিক কার্যাবলীর তথা মস্তিষ্কের একটা সম্পর্ক কিন্তু আছে। এগুলো মস্তিষ্ক দ্বারাই কিন্তু এইসব কার্যক্রমগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমরা চিন্তা করি, কোথায় চিন্তাটা হয়? মস্তিষ্কে চিন্তাটি হয়। আমার অনুভূতির জায়গাগুলো যেভাবে হয় সেটা কিন্তু আমাদের মস্তিষ্কের জায়গা থেকে সেটা নিয়ন্ত্রণ হয়ে থাকে। আমরা যত কিছু আচরণ করি তা কিন্তু সবই কিন্তু আমাদের মস্তিষ্কের একটি নিয়ন্ত্রণের জায়গা আছে। ঠিক এই জায়গা থেকে আমাদের শরীরের সঙ্গে আমাদের অন্যান্য চিন্তন থেকে শুরু করে বিভিন্ন মানসিক প্রক্রিয়ার কিন্তু একটি সম্পর্ক আছে। এমনিভাবে বলা হয়ে থাকে যে জৈব মনোবিজ্ঞানের মূল কথা হচ্ছে মানুষের আচরণ ও চিন্তন, অনুভূতি, এই সকল মানসিক প্রক্রিয়াগুলোর যে কার্যাবলী, এগুলো শারীরবৃত্তীয় কার্যাবলী তথা মস্তিষ্ক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই কিন্তু আমাদের জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ লাভ করেছে। অর্থাৎ মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে শরীরকে নিয়ে আসতে হচ্ছে। এরকম ভাবে নানা বিজ্ঞানীরা কিন্তু অনেক কথা বলেছেন। নিশ্চয়ই আমরা আজকের ক্লাসে এত বিস্তারিত আলোচনা যাব না, বিভিন্ন বিজ্ঞানীদের নামও আমরা অত বলতে যাব না। হিপোক্রেটিস একটু বলেছেন মস্তিষ্কের সাথে আচরণ এবং চেতনার সম্পর্ক নিয়ে কিন্তু তিনি সেই সময়ে কিন্তু জানতে অনেক বেশি আগ্রহী ছিলেন। এবং পাশাপাশি আমরা রজার স্প্রির কথা যদি বলি, তিনি মস্তিষ্ককে কিন্তু কয়েকটি অংশে ভাগ করেছিলেন, বলেছিলেন যে ডান গোলার্ধ, বাম গোলার্ধ, এবং এরকম দুটো গোলার্ধের মধ্য দিয়ে যে কাজগুলো হয়ে থাকে তিনি বলেছেন ডান গোলার্ধ যে কাজগুলো করে এবং বাম গোলার্ধ যে কাজগুলো করে এই কাজের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। এবং এই রজার স্প্রির কথার মধ্য দিয়ে আমরা দেখতে পারি এই গোলার্ধের কাজের ভিন্নতার কারণে কিন্তু আচরণের ভিন্নতা হয়ে থাকে। কারণ ডান গোলার্ধ যে কাজগুলো নিয়ন্ত্রণ করে, বাম গোলার্ধ ভিন্ন কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে, এবং দুই গোলার্ধের কাজের পার্থক্যের পরিপ্রেক্ষিতে আমাদের আচরণের কিন্তু পার্থক্য তৈরি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া করে থাকি। এগুলোও কিন্তু বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা সেই সময়কাল থেকে আমরা ব্যাখ্যা পেয়ে এসেছিলাম। সংক্ষেপে আমরা এভাবে আলোচনায় গেলাম। এবার একটু চলে যাই নাম্বার 2 বা মনোগতীয় দৃষ্টিভঙ্গি বা সাইকোডাইনামিক পার্সপেক্টিভ। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড, তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে। তিনি সাইকোঅ্যানালিসিস থিওরি দিয়েছেন, বিখ্যাত থিওরি। তিনি স্বপ্ন বিশ্লেষণের কথা বলেছেন, তিনি মুক্ত অনুষঙ্গের কথা বলেছেন, মানসিক রোগীকে কিভাবে সারিয়ে তোলা যায় সেগুলো সম্পর্কে কথা বলেছেন। এই সব কিছু মিলে তিনি মনোগতীয় একটি দৃষ্টিভঙ্গি আমাদের সামনে উপস্থিত করেছেন, যা সারা পৃথিবীতে তার এই দৃষ্টিভঙ্গিটি নানাভাবে পরিচিতি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাকেই বলা হয়ে থাকে বা সিগমন্ড ফ্রয়েডকে বলা হয়ে থাকে মনোগতীয় দৃষ্টিভঙ্গির প্রবর্তক।
এবং তার সেই দৃষ্টিভঙ্গিকে আমরা খুব সহজ করে বা বলতে গেলে মনোসমীক্ষণ মতবাদ সাইকোঅ্যানালিসিস থিওরি নামেও কিন্তু অনেক বেশি পরিচিত এটি। এখানে কি কথা বলা হয়েছে আমরা একটু স্লাইডের দিকে খেয়াল করে তোমরা একটু পড়ে নাও, তারপর আমাদের একটু ভালোভাবে বুঝতে। যে দৃষ্টিভঙ্গিতে মানব আচরণের ক্ষেত্রে অবচেতন শক্তির বা মনোগতীয় ভূমিকার উপর গুরুত্ব দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় থাকে মনোগতীয় দৃষ্টিভঙ্গি। তাহলে মানুষের আচরণ নিয়ে ব্যাখ্যা করবে, মানুষের আচরণ নিয়ে অনুধান করবে, মানে গবেষণা করবে। এবং অবচেতন শক্তি তাহলে কি? নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে অবচেতন শক্তিটা কি। এই অবচেতন শক্তি সম্পর্কে কিন্তু আমরা কথা বলবো। এই অবচেতন শক্তির উপর ভিত্তি করেই কিন্তু সিগমুন্ড ফ্রয়েড তার মতবাদটাকে প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি সচেতনভাবে যা কাজ করি সেটাকে বলা থাকে চেতন মন। আমি সচেতনভাবে করছি। আবার কিছু কিছু কাজ আমরা কি করি, একটু অবচেতন ভাবেও করি, একটু হালকা হালকা ঘুম 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 আধো আধো ঘুম 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 না, এরকম একটি অবস্থা, এটাকে বলা থাকে কি চেতন, প্রাক চেতন, অল্প অল্প চেতন আর কি। আর একটি আছে যে একেবারে আমরা পুরোপুরি আমরা দেখা গেল কি অবচেতন অবস্থায় চলে যাই, যে জগতে চলে গেলে পরে কোনো কিছুই মনে আনতে পারি না, গভীর ঘুমে যখন আচ্ছন্ন হয়ে যায়, কোনো কিছুই মাথায় আসে না, মনে আসে না, এরকম একটি অবস্থাকে বললাম অবচেতন শক্তি। আমরা এই জায়গাটায় ব্যাখ্যা করবো আরো, তখন তোমার আরো পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেছেন যে আমাদের যে চেতন মনটা সেটা দিয়ে আমরা খুব বেশি আচরণ করি এমনটা না, প্রাক চেতন দিয়ে করি এমনটি না, আমার আচরণের পিছনে অনেক বেশি কাজ করে থাকে আমার যে সেই অবচেতন শক্তিটি আছে, যেটি একেবারে ঘুমন্ত অবস্থায় আছে, যেটি একদম নির্যাস একেবারে নির্জীব অবস্থায় আছে, যেটি পরিধি অনেক বড়, সেটি মূলত আমাদের আচরণকে প্রভাবিত করে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা নানা আচরণ করে থাকি। তার ব্যাখ্যার জায়গা থেকে তিনি সেটাই বলার চেষ্টা করেছেন। আমরা সামনের আলোচনার মধ্যে দিয়ে আরেকটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি মূলত মনোগতীয় দৃষ্টিভঙ্গির মধ্যে যে কথাটি বলেছেন, তিনি ব্যক্তিত্বের কাঠামো নিয়ে কথা বলেছেন, ব্যক্তিত্বের বিকাশ নিয়ে কথা বলেছেন এবং ব্যক্তিত্বের গতিশীলতা নিয়ে কথা বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত বিস্তারিত আলোচনার জায়গায় যাব না, শুধুমাত্র ব্যক্তিত্বের কাঠামো সম্পর্কে তোমাদের একটু সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি বিষয় নিয়ে তিনি কথা বলার মূলত চেষ্টা করেছেন তার সাইকোঅ্যানালিসিস থিওরির মধ্য দিয়ে। একটু দেখে নেই আমরা, এই যে তিনি বলেছেন এই যে ব্যক্তিত্বের কাঠামোর মধ্যে বা তিনি তিনটি ভিন্ন ভিন্ন মানসিক কাঠামো নিয়ে ব্যক্তিত্ব বা মানুষের বৈশিষ্ট্য তৈরি হয়ে থাকে। তিনি বলেছেন যে মানুষের মধ্যে থাকে কি আদিসত্তা বা ইদম বা ঈদ, নাম্বার 2 বলেছেন অহম বা ইগো, এবং নাম্বার 3 বলেছেন অতি অহম বা সুপার ইগো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই তিনটা সম্পর্কে একটু আমরা জানি, খুব সংক্ষেপে একটু তোমরা ধারণা নেবে, খুব কঠিনভাবে নেওয়ার কোনো কারণ নেই। ঈদ বা ইদম, আমাদের তো একেবারেই আমরা যখন ছোট থাকি তখন আমাদের মধ্যে নানা রকম কিন্তু কামনা বাসনা থাকে। সেই কামনা বাসনাগুলো এরকম, সেটা আমাকে পেতেই হবে, সেটা আমি চাই, এরকম একটি জায়গায় বলেছে আমরা আদি সত্তা বা ইদম। এবং তখন আমরা বাস্তবতা বুঝতে চাই না, আমার সেটি বাবার দেবার ক্ষমতা আছে কিনা, সামর্থ্য আছে কিনা, এগুলো আমরা বুঝতে চাই না। এরকম একটি কামনা বাসনা যার মধ্যে শুধুমাত্র থাকে, শুধু পেতেই হবে, সেটাকে বলে আমরা ইদম। অহম হচ্ছে বাস্তবতা বুঝেই সে পেতে চায়, সে চাওয়া উপযুক্ত কিনা, চাওয়া যাবে কিনা, বাস্তবতা আছে কিনা সেটা বুঝতে চায়। আর অতি অহম হচ্ছে সে নীতি নৈতিকতার জায়গাটাকে অনেক বেশি জাগ্রত করে, বিবেকটাকে অনেক বেশি জাগিয়ে তোলে। বিবেক আমার কি বলে, আমি ওটাকে পেতে চাই, কিন্তু যদি নীতি নৈতিকতা মূল্যবোধের দিক থেকে ওটা যদি না যায় তাহলে নিশ্চয়ই ওটা তুমি নিতে পারবে না। এরকম একটি বিবেকের জায়গায় কাজ করে থাকে আমাদের অতি অহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু সংক্ষেপে একটু যদি দেখি, দেখো আদি সত্তা, ছোট্ট একটি বাচ্চা কোনো কিছু কেনার জন্য সে জেদ ধরেছে। তো একটা মানুষের মধ্যে কিন্তু এই সত্তাটি থাকে, শুধু ছোটবেলায় থাকে এমনটি বলবো না, আমরা বড় হলেও কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে চাই না। যা আমার সামনে এসছে এটা আমাকে পেতেই হবে, এনি হাও এটা আমাকে পেতে হবে, এর জন্য নীতি নৈতিকতা মূল্যবোধ কোনো কিছু আমরা ধার ধারতে চাই না। এমনকি আমরা এটাও খেয়াল করে থাকি যে মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন দুর্নীতি করে, মানুষ যখন সামাজিক নানা অবক্ষার সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু তার এই ইদমটা এত বেশি জাগ্রত থাকে, সে ভালো মন্দ বুঝতে চেষ্টা করে না, তার সেটা পেতেই হবে, সেটা মূল্যবোধ থাক বা না থাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম একটি বিষয়কে বলেছে আমরা ইদম। ঠিক দেখতে পাচ্ছ ঈদ, ইগো, সুপার ইগো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। একদম ছোট্ট বাচ্চাটিকে দেখেছি ঈদ, মাঝারি যে ছেলেটি তাকে দেখিয়েছি ইগো, এবং তার চেয়ে বড় যিনি আছে তাকে দেখিয়েছি সুপার ইগো। আমরা একটু এরকম কল্পনা করতে পারি বা ভাবতে পারি, ধরে নাও যে বড় মানুষটি হচ্ছে বাবা আর তার হচ্ছে দুটি সন্তান। তারা এই ভদ্রলোক এই দু সন্তানকে নিয়ে একটি রাজশাহীর একটি আম বাগানে গিয়েছেন এবং আম দেখতে গিয়েছেন, এরকম একটি বিষয়। কিন্তু ছোট্ট বাচ্চাটি আম দেখার পরে পাকা পাকা আম দেখে সে সেটাকে ছিঁড়তে যাচ্ছে বা ধরতে যাচ্ছে এবং সে সেটা নেবেই। এইটা হচ্ছে তার ইগো, সে কোনো কিছু বাস্তবতা বুঝতে চাচ্ছে না, তাকে আমটা নিতেই হবে, ধরতেই হবে, ছিঁড়তেই হবে। তখন বড় সন্তানটি যে আছে, যে ইগোর কথা বলেছি, সে বলছে এটা মনে হয় নেওয়া ঠিক হবে না, এটা মনে একটু বলতে হবে, একটু বলি আমরা, তারপরে তুমি হাত দাও, তারপর তুমি সেরো। এরকম একটি বাস্তবতা সে বোঝার চেষ্টা করছে এই বড় সন্তানটি, এটাকে বলেছে আমরা ইগো। অর্থাৎ সেও পেতে চায়, তারও পাওয়ার আকাঙ্ক্ষাটা আছে, কিন্তু বাস্তবতাটাকে সে বিচার বিবেচনা করে সেটাকে পেতে চায়। আর যিনি বাবা আছেন
তিনি বললেন না আমরা তো আসলে রাজশাহীতে আম বাগান দেখতে এসেছি বাবা, আমরা তো আম ধরতে এসিনি, নিতে এসিনি, কাজেই এটা ধরা যাবে না, সেরা যাবে না, এটা অন্যের গাছ, কাজেই তুমি নিতে পারো না। এই যে একটি জায়গা নেওয়া উচিত কি উচিত না, সেটা হচ্ছে বাবার কথা। বাবা হচ্ছে সেই সুপার ইগোর জায়গা, বাবা হচ্ছে বিবেক। এমনি ভাবে প্রত্যেকটি মানুষের মধ্যে আমাদের কি থেকে থাকে, এই তিনটি সত্তা থেকে থাকে, ইগ, ইগো, সুপার ইগো। যার মধ্যে ইগটি অতিমাত্রায় থাকে, তার মধ্যে দেখা যায় সেটাকে পেতেই হবে, তার কামনা বাসনা পূর্ণ করতেই হবে, এই কারণে এনিহাও সেটাকে সে পেতেই চায়। এর জন্য নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া তার কাছে কিন্তু কোনো ব্যাপার না। এই কারণে কিন্তু আমরা সমাজের ক্ষেত্রে দেখে থাকি, অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম নৈতিক অবক্ষয়গুলো আমরা লক্ষ্য করে থাকি, কারণ তার ভিতরে এই ইগটা হচ্ছে অনেক বেশি। আমি ছোট বাচ্চার উদাহরণ দিয়েছি বটে, ছোট বাচ্চা যখন বোঝে না তখন সে এরকম আচরণটি করতে পারে, কিন্তু আমরা যখন আজকে এই পর্যায়ে এসে উপনীত হচ্ছি, এই জায়গায় এসে যদি নীতি নৈতিকতা বিবর্জিত বা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু আমার সেই কামনা বাসনা আমার বাড়ি গাড়ি হতে হবে, অন্যথায় আমার মনে হয় জীবনযাত্রা মনে হয় আমার খুব বেশি নিচু হয়ে গেল। এই যে একটি জায়গা, এটা কিন্তু একেবারে ইগো। আমি নিশ্চয়ই বাড়ি গাড়ি আমি চাইতে পেতে পারি, তার নিশ্চয়ই বাস্তবতা থাকতে হবে এবং নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গা থেকে আমাদের ইগো যিনি আছেন তিনি একটু মোটামুটি বাস্তবতাটা বোঝার চেষ্টা করে থাকেন, আর সুপার ইগো যিনি আছেন তিনি একেবারে সমাজে সত্য প্রতিষ্ঠা করতে চান, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে চান, নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত করতে চান, সেই জায়গা থেকে সুপার ইগোর জায়গা থেকে আছেন। এমনিভাবে আমাদের সমাজের মানুষগুলোর মধ্যে কিন্তু তিনটি আছে, সমাজের মানুষের মধ্যে তিনটি বৈশিষ্ট্যই আছে। আমরা কে কার মধ্যে কোনটির বিকাশ আমরা বেশি ঘটাতে পারবো তার উপর ভিত্তি করে কিন্তু আমার তোমার ব্যক্তিত্ব বিকশিত হবে। সমাজের মানুষের কিন্তু নানা রকম আকাঙ্ক্ষা থাকে, নিশ্চয়ই তোমার কাছে মনে হতে পারে আমরা বিচারপতি যিনি থাকেন তার মধ্যে আমরা কোনটা বেশি দেখতে চাই, নিশ্চয়ই তার সেই বিবেকের জায়গাটা, সত্যের জায়গাটা সে প্রতিষ্ঠা করতে চায়, আইনে সত্য প্রতিষ্ঠা করতে চায়, তার কাছে আমরা সুপার ইগোর জায়গাটা আমরা বেশি পেতে পারি বা এটা প্রকট থাকা দরকার হতে পারে। একজন শিক্ষকের কাছ থেকে তুমি কি পেতে চাও, তার কি ইগো সুপার ইগোর মধ্যে কোনটি অনেক বেশি শক্তিশালী থাকতে পারে? শিক্ষক যেহেতু সমাজের মডেল, শিক্ষক যেহেতু সমাজের একটি আদর্শ, কাজে তার মধ্যে কিন্তু সুপার ইগোর জায়গাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী থাকবার দরকার হতে পারে। এমনিভাবে কিন্তু আমরা সমাজের বিভিন্ন যে মানুষগুলো আছে তাদের মধ্য থেকে কিন্তু এই ইগো, সুপার ইগো, এই তিনটি ভারসাম্যের মধ্য দিয়ে কিন্তু আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে একটি ভাবেই কথায় চলে গেলাম। দেখো, তিন ফ্রেন্ড মিলে তারা একটা জায়গায় যেতে যাচ্ছে, ঈদ এক জায়গায় যাবেই, সে দেখো একটা ক্যান নিয়েছে বা সে একটু ফুর্তি করতে যাচ্ছে। ইগো কি বলছে? ইগো তাকে টেনে ধরেছে, এটা মনে আমাদের যাওয়া ঠিক হবে না। আবার সুপার ইগো বলছে না না, এটা করা উচিত হবে না, এটা ঠিক না। তখন ইগো কি করছেন? দুজনের মধ্যে একটি সমন্বয় করবার চেষ্টা করছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে একজনকে টেনে ধরেছেন, আরেকজনকেও যাওয়ার জন্য একটু আকুতি জানাচ্ছেন। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে কিন্তু ইগো কিন্তু ভারসাম্য স্থাপন করবার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে আমাদের মানুষের বৈশিষ্ট্যগুলো কিন্তু নানাভাবে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, এভাবে পরিবর্তিত হয়ে থাকে। অর্থাৎ আমরা আমাদের সমাজের মানুষগুলো প্রত্যেকের মধ্যে কিন্তু ইগো আছে, সুপার ইগো আছে, কোনোটা তো মাত্রাগত জায়গা থেকে একটু কম আছে, কোনোটা বেশি আছে। এর মধ্য দিয়ে কিন্তু আমরা সমাজের পরিবেশের সঙ্গে বিভিন্নভাবে খাপ খাওয়ার চেষ্টা করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে একটু আলোচনায় গেলাম, তোমরা যখন আরো বড় ক্লাসে উঠবে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবে। তারপরে বলে রাখি, এত বেশি কঠিনভাবে নেওয়ার দরকার নেই। স্যার যা কিছু বলছে তা তো বুঝতে পারছি না, বোঝার অত বেশি দরকারও নেই। কারণটা হচ্ছে এগুলো পরীক্ষায় অত বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি বলেছি ব্যক্তিত্বের কাঠামোর মধ্যে আরো তিনটি কথা বলেছে। দেখো, বলেছে কি চেতন, প্রাক চেতন, অবচেতন। আমি প্রথমে একটু বলেছিলাম আমাদের এই মানব মনের যে তিনটে স্তর আছে তার মধ্যে একটি আছে চেতন, কনসাস, আমি সচেতন ভাবে যেটা করছি। এই যে আমি এখন যা কিছু করছি একদম সচেতন ভাবে তোমাদের ক্লাসে করছি, এটা হচ্ছে চেতন মন। এই চেতন মন দিয়ে আমি করছি। আবার আমি যখন ঘুমিয়ে পড়ি, যখন আদো আদো ঘুম না এরকম একটা ভাব থাকে, তখন কিন্তু আমার প্রাক চেতন মনটি কাজ করে থাকে। অথবা তুমি পরীক্ষার হলে গিয়েছো, পরীক্ষা হলে গিয়ে তোমার যা কিছু তোমার মুখস্থ আছে সবকিছু দেখতে পাচ্ছ, সেটা তোমার কিন্তু চেতন মন থেকে এসছে। আবার কিছু কিছু আছে না, খুব কষ্ট করে তোমাকে মনে আনতে হচ্ছে, স্মৃতি থেকে কিছুটা হারিয়ে গেছে, সেগুলো হচ্ছে প্রাক চেতন, কিছু মনে আসছে কিছু মনে আসছে না। আর অপচেতন কোনগুলো? এমন কিছু তুমি পড়ে এসছো যেগুলো তোমার একেবারে পুরোপুরি মনে নাই, পরীক্ষা হলে কোনো কিছুই মনে করতে পারছো না, টোটালি অবচেতন মনে চলে গেছে। তো সিগমন্ড ফ্রয়েড বলেছেন এই অবচেতন মনটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জায়গা। এই অবচেতন মন দিয়ে আমাদের আচরণ সবচেয়ে বেশি পরিচালিত হয়। তোমাদের মনে হতে পারে স্যার আমরা যা কিছু করি তা তো চেতন মন দিয়ে হচ্ছে। হ্যাঁ, চেতন মন দিয়ে আমরা করি বটে, প্রাকচেতন মন দিয়েও কিছু কিছু করি, কিন্তু আমরা আরো অনেক কিছু ভাবি, চিন্তা করি, যা আমার অবচেতন মনটি আমাকে পরিচালিত করে থাকে। আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি, কি ব্যাপার, এটা আমার মাথার মধ্যে আসলো কেন, এরকম তো আমি কোনো কিছু ভাবি নাই, আমার মনের মধ্যে এটা কেন দোলা দিচ্ছে, কাকতালীয় ভাবে কিছু কিছু জিনিস কেন মিলে যাচ্ছে। অথবা আমি যে জিনিসটা নিয়ে কখনোই কোনো পর্যায়ে চিন্তা করি নাই, ভাবি নাই, সেটাও কিন্তু আজকে আমি এটাকে ভাবনার মধ্যে নিয়ে আসছি। কারণ হচ্ছে অবচেতন মনে আমার ওগুলো দোলা দেয়, অবচেতন মনে সেটি খেলা করে। আবার এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো নীতি নৈতিকতা মূল্যবোধের মধ্য দিয়ে হয়তো সেটি সমাজ গ্রহণ করবে না, কিন্তু কোনোভাবে সেটি আমার ভেতরে চলে এসছে, কিন্তু সামাজিক চাপের কারণে কিন্তু সেটাকে আমি প্রকাশ করছি না, কিন্তু মনের মধ্যে কিন্তু সেটা দোলা দিচ্ছে।
সেগুলো কিন্তু সবই কিন্তু আমার অবচেতন মনে রয়ে গেছে, কারণ সেটাকে আমি অবচেতন মনেই ঠেলে দিয়েছি। এই কারণেই, কারণ হচ্ছে ওটা আমার সমাজ সেটাকে স্বীকৃতি দেয় না। এই কারণে বলা থাকে আমাদের অনেক আচরণ, এই অবচেতন শক্তি আমার আচরণকে প্রভাবিত করে থাকে। কারণ অনেক সময় অনেক কিছু আমরা করি, কেন করলাম, এটা তো করার কথা না, এটা কেন হলো, এটা তো সচেতনভাবে আমার হওয়ার কথা না। এই অবচেতন শক্তি আমাকে এমনভাবে প্রভাবিত করে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম কাজ আমরা কখনো কখনো করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এই অবচেতন শক্তির প্রভাবটাই হচ্ছে আমাদের আচরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এই কথাটি বলার চেষ্টা করেছেন আমাদের সিগমন্ড ফ্রয়েড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তো একটু ছবি দেখতে পাচ্ছ, ছবিটা দেখে কি মনে হয়? নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে সেই টাইটানিক সিনেমা। হ্যাঁ, সেই টাইটানিক সিনেমাটি টাইটানিক কি নামে, কিসের পরিপ্রেক্ষিতে টাইটানিক নামটি হয়েছিল? একটি জাহাজ, ঠিক সেই জাহাজটি দেখতে পাচ্ছে, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সেই জাহাজটি, আমরা কি ইতিহাস জানি সেই জাহাজটি কিভাবে ধ্বংস হয়েছিল, যার উপর ভিত্তি করে এই চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে? এই বিশাল জাহাজটি সেই মহাসাগরে একটি বরফখণ্ডের সঙ্গে কিন্তু ধাক্কা লেগেছিল, এবং একটি বরফখণ্ড একটি জাহাজকে ধ্বংস করে দিতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু সেই টাইটানিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেই টাইটানিককে, এবং শুনলে একটু অবাক লাগছে যে একটি বরফখণ্ড কিভাবে একটি টাইটানিককে ধ্বংস করতে পারে। ঠিক জাহাজের চালক যিনি ছিলেন, তিনি জাহাজটি যখন চালাচ্ছিলেন, অনেক দূর থেকে সেই বরফখণ্ডকে তিনি দেখতে পারেননি। বরফখণ্ডের সামান্য অংশই শুধুমাত্র ভেসেছিল, খুবই অল্প একটু অংশ। আর বিশাল বরফখণ্ডটির সমস্তটাই ছিল পানির নিচে, একেবারে অনেকটা নিচে। কাজেই সেই জাহাজের চালক কিন্তু সেই বরফখণ্ডটি দেখতে পারেনি। যখন কাছে চলে এসছে, তখন তিনি অনুমান করতে পারেনি নিচে এত বড় একটি বরফখণ্ড থাকতে পারে। সঙ্গত কারণেই সে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগেছে, এবং বিশাল সেই মহাসাগরের নিচে যে বরফখণ্ডটি ছিল, তার সঙ্গে ধাক্কা লেগে কিন্তু জাহাজটি বিধ্বস্ত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে আসি সেই যে বরফখণ্ড দেখতে পাচ্ছ এখানে, একটু খেয়াল করো, সেই বরফখণ্ডের কতটুকু অংশ বাইরে দেখা যাচ্ছে? খুব সামান্য একটু অংশ বাইরে দেখা যাচ্ছে। এইটাকে বলেছে আমরা চেতন মন। আমাদের যে মনের স্তরটি আছে, সিগমন্ড ফ্রয়েড বলেছেন এই যে বরফখণ্ডটুকু যতটুকু দেখা যাচ্ছে, মানুষ হেঁটে বেড়াচ্ছে সচেতনভাবে বরফখণ্ডের উপর দিয়ে, এইটাই হচ্ছে কনসাস মাইন্ড, বা এটা হচ্ছে চেতন মন। ঠিক তার নিচেই কি থাকে? তার নিচে থাকে হচ্ছে প্রি কনসাস মাইন্ড বা প্রাক চেতন মন। ঠিক পানির কাছাকাছি গেলে, বরফখণ্ডের কাছাকাছি গেলে পরে পানির থেকে ঠিক সামান্য একটু নিচে কিছু কিছু অংশ আদো আদো দেখা যায়। সেই আদো আদো দেখা যাওয়া অংশগুলোকে বলেছে আমরা প্রাক চেতন। অর্থাৎ মনের আমাদের সেই প্রাক চেতন অংশটি হচ্ছে এরকম, চেতনের নিচেই থাকে, কিছু মনে আসে কিছু মনে আসে না, এরকম একটি অবস্থা। আর বরফখণ্ডটি দেখো একদম কালো, নিচের দিকে দেখো বলছে আনকনসাস মাইন্ড। বরফখণ্ডের প্রায় বেশিরভাগ অংশই কিন্তু একদম পানির গভীরে, যেটি বরফখণ্ডের কাছাকাছি গেলেও কিন্তু দেখা যাচ্ছে না। এই যে সবচেয়ে বড় অংশটি, সেটাকে বলেছে আমরা আনকনসাস বা অবচেতন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটি বিশাল বরফখণ্ডের খুব সামান্য অংশ হচ্ছে চেতন, মাঝামাঝি একটি জায়গায় খুব সামান্য পরিমাণ অংশ হচ্ছে প্রাকচেতন, এবং সবচেয়ে বড় অংশটা কি তাহলে আমাদের মনের? অবচেতন। এবং সিগমন্ড ফ্রয়েড বলেছেন আমাদের সেই যে বড় অংশটি, যেটি হচ্ছে আনকনসাস মাইন্ড, প্রাকচেতন, যেটি দুঃখিত অচেতন, যে অবচেতন যেটি বলছি আমরা, ঠিক সেটি কিন্তু আমাদের আচরণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে থাকে। অর্থাৎ আমরা চেতন মন দিয়ে খুব অল্প আচরণ করে থাকি, প্রাকচেতন দিয়ে আমাদের খুব অল্প আচরণ হয়। যেহেতু বরফখণ্ডের সবচেয়ে বড় অংশটি পানির নিচে থাকে, সেটি দিয়ে আমাদের সবচেয়ে বেশি আচরণ প্রভাবিত হয়ে থাকে। তিনি এভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অর্থাৎ আমরা সচেতনভাবে যতটুকু যা না করি, আমরা অচেতন অবস্থায় অথবা অবচেতন অবস্থায় অথবা প্রাকচেতন অবস্থায় কিন্তু আমরা অনেক বেশি আচরণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি একটি ধারণা তোমরা পেলে। তোমাদের কাছে নিশ্চয়ই একটু কঠিন মনে হচ্ছে এই জায়গাগুলো, এগুলোকে কঠিন ভাবার কোনো কারণ নেই। এই যে সূর্য দেখতে পাচ্ছ, সূর্য কোথায় পড়ছে? সেই বরফখণ্ডের উপরের অংশটুকুতে পড়েছে, যেটা চকচক করছে। তার একটু নিচে দেখো হালকা একটু অংশ ঢেউয়ের মতো চলে গেছে, সেটাকে বলেছে আমরা কি? প্রিকনসাস। এবং একদম তার থেকে নিচে বলেছে আমরা আনকনসাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বরফখণ্ডকে আমরা এভাবে তিনটি ভাগে ভাগ করতে পারি। পাশাপাশি এই তিনটি খণ্ডের সঙ্গে আবার দেখো ইগো, সুপার ইগো, তারও একটু সমন্বয় দেখিয়েছেন বিজ্ঞানী। আমি একটু আগে বলেছি কি? এই হচ্ছে শুধুমাত্র কামনা বাসনা পূর্ণ করতে চায়, চাই শুধুমাত্র। ইগো হচ্ছে বাস্তবতা বুঝতে চায়, আর সুপার ইগো হচ্ছে সেটি যেটি বিবেকের জায়গা, ন্যায় নীতির জায়গা। তো সেখান থেকে একটু যদি খেয়াল করি আমরা, তাহলে দেখো ইগো কতটুকু জায়গা জুড়ে আছে। ইগো কিন্তু রয়েছে কোথায় আছে? তোমার কনসাসের মধ্যেও কিছুটা আছে, কিছুটা কোথায় আছে? প্রি কনসাসের মধ্যে আছে। কারণ উপরের দিকে যে অংশটি দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো, এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই দিকে যে অংশটি দেখতে পাচ্ছ, উপরের দিকে অংশটি ইগো লেখা, ওইটা হচ্ছে আমাদের ইগোর জায়গা। ঠিক ইগোর ঠিক নিচে, তার নিচে একটু খেয়াল করে, এই যে দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে চলে গেল, এভাবে চলে গেল, এটা ত্রিভুজের মতো হয়েছে, সেটা আইডি লিখেছি, এটা হচ্ছে ইদের জায়গা।
ঈদ কোথায় থাকে তাহলে? অনেক বেশি কিন্তু ঈদ থেকে থাকে কোথায়? আনকনসিয়াস মাইন্ডে। অর্থাৎ ওই যে বাচ্চাটি বা শিশুটি অথবা যে মানুষটি শুধুমাত্র কামনা বাসনা থাকে, তা কিন্তু অনেক বেশি এসে থাকে কোথায়? সেই অচেতন জায়গা থেকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর আমাদের প্রি কনসাস আমরা দেখিয়েছি, সুপার ইগোর মধ্যে দেখো, সুপার ইগো কিন্তু সবকিছু সমন্বয় আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত জটিলভাবে এগুলো বোঝার দরকার নেই। আমরা বলেছি এগুলো এত বেশি তোমার গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র আমরা নামগুলো একটু জানলাম। ইগো, সুপার ইগো, চেতন, প্রাকচেতন, অবচেতন। আমরা উপরের ক্লাসে উঠলে পরে নিশ্চয়ই এই সিগমন্ড সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, তখন তোমাদের আরো ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কঠিন মনে হচ্ছে বলেই কঠিন ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে এগুলো প্রাথমিকভাবে শুধুমাত্র বলতে চেয়েছি আমরা যে এরকম কিছু কিছু ভাবনা কিছু কিছু বিজ্ঞানের মধ্যে এসেছিল, আর সেই জায়গাগুলোকে একটু তোমাদের সামনে হালকাভাবে একটু তুলে ধরবার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ব্যক্তিত্বের কাঠামোর মধ্যে আমরা এই তিনটি কথাই আমরা বরফখণ্ডের মধ্যে দিয়ে দেখে আসলাম, চেতন, প্রাকচেতন এবং অবচেতন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো নিশ্চয়ই তোমাদের খুব কঠিন মনে হচ্ছে একটু, নাকি? তাহলে একটু ক্লান্ত হয়ে গেলে আমরা পরের যে আরেকটি দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিতে যাওয়ার আগে তোমাদের ছোট্ট আকারে একটি ভিডিওর সঙ্গে যুক্ত করা, এবং ভিডিওর মধ্য দিয়ে আমরা সেই ব্যাখ্যার জায়গায় যাব, আমাদের পরবর্তী দৃষ্টিভঙ্গি যেটা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছিলাম। তোমরা দেখলে সেই চার্লি চ্যাপলিন এবং একজন মহিলা, দুজন মানুষের আচরণ আমরা যেমন দেখলাম, পাশাপাশি আমরা একটি প্রাণীর আচরণও দেখলাম। এবং আমরা মনোবিজ্ঞানে মানুষ এবং প্রাণীর আচরণ নিয়ে কথা বলি,
এবং এর উপর ভিত্তি করে কিন্তু আচরণগত দৃষ্টিভঙ্গিরও একটি বিকাশ ঘটেছে। আমরা একটু দেখতে চাই সেই জায়গা থেকে, আচরণগত দৃষ্টিভঙ্গির জায়গা থেকে। আমরা যে ভিডিওটি দেখলাম সেখানে নিশ্চয়ই খেয়াল করেছো, সেই চার্লি চ্যাপলিন কিন্তু অনেক বেশি ভীত হয়েছিল সেই প্রাণীর সেই হুঙ্কারের পরিপ্রেক্ষিতে, এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। আর তার পরিপ্রেক্ষিতে তার কিরকম আচরণগুলো হলো সেটাও আমরা খেয়াল করেছি। একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে একটি মেয়ে যখন যুক্ত হয়ে গেল, সেখানে দেখলাম যে সেও এই অবস্থায় এত বেশি ভীত হয়ে গেল, সে কিন্তু অজ্ঞান হয়ে গেল। এরপরে আমরা একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আস্তে আস্তে যখন সেই চার্লি চ্যাপলিনের কিছু আচরণের মধ্যে একটা পর্যায়ে গিয়ে দেখলাম সেই প্রাণীটি তার যে হিংসাত্মক আচরণ সেটি একটা পর্যায়ে গিয়ে তিনি বুঝতে পারলেন হয়তো তাকে হয়তো আক্রমণ করবে না, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম সেই চার্লি চ্যাপলিনের মধ্যে একটা এমন একটা আচরণ, এমন একটা ভাব যে না কোনো ব্যাপার না, অনেক বেশি সাহসী হয়ে গেল। এবং আরো লক্ষণীয় বিষয়, একটা পর্যায়ে গিয়ে দেখলাম সেই মেয়েটি যখন একটা পর্যায়ে গিয়ে অনুধাবন করলো যে হ্যাঁ জেগে উঠলো সেই অজ্ঞান অবস্থা থেকে, তখন কিন্তু সে বাস্তবতা বুঝে সে কিন্তু সেই দরজাটাই খোলার চেষ্টা করলো এবং খুললো। এবং এর পরিপ্রেক্ষিতে দেখলাম তখন কিন্তু চার্লি চ্যাপলিন কিন্তু খুব একটা ভাব নিচ্ছিল, একটা অহংকার নিচ্ছিল যে না আমার কিছু হবে না, বা আমি অনেক বেশি পালোয়ান, এরকম একটা অবস্থা কিন্তু আমরা খেয়াল করছিলাম। এবং এরপরে যখন দেখলাম সত্যি সত্যি যখন তাকে আক্রমণ করতে আসলো প্রাণীটি, তখন একেবারে কিভাবে যে পালিয়ে গেল সেটা কিন্তু লক্ষ্য করেছি। পাশাপাশি মেয়েটি কিন্তু তখন খুব সাহসিকতার ভূমিকা পালন করেছে। মেয়েটি কিন্তু দৌড় দেয়নি এবং সে কিন্তু খুবই বুদ্ধিমত্তার মধ্য দিয়ে কিন্তু সেই দরজাটি লাগিয়েছে। দরজাটি লাগানোর পরে কিন্তু সে সেখানে কিন্তু গেছে। তাহলে সেই চার্লি চ্যাপলিনের যে সাহসী মানুষটাকে আমরা প্রথমের দিকে ভীত, তারপরে সাহসী, তারপরে এক পর্যায়ে গিয়ে আবার ভীত হয়ে সেই কোথায় গিয়ে উঠলো, তখন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে মেয়েটি প্রথমে অজ্ঞান হলে ভিতর পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে কিন্তু সে অনেক বাস্তব সম্পন্ন কিন্তু আচরণ সে করেছে। এমনিভাবে আমরা মানুষের এবং প্রাণের কিন্তু আচরণ দেখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই আচরণকে বিজ্ঞান ভিত্তিকভাবে দেখা যায়, ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, এবং এটাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সেটাকে প্রমাণ করার একটি সুযোগ আছে। এরকম একটি জায়গা থেকে কিন্তু আচরণগত দৃষ্টিভঙ্গি অথবা মনোবিজ্ঞানকে বলে থাকি আমরা আচরণের বিজ্ঞান, সেই দৃষ্টিভঙ্গির একটা বিকাশ ঘটেছে। আচরণগত দৃষ্টিভঙ্গির জায়গা থেকে একটু যদি স্লাইডের দিকে খেয়াল করো, মনোবিজ্ঞানের বিভিন্ন ঘটনাবলী ব্যাখ্যায় আচরণকে ভিত্তি করে যে মতবাদগুলো প্রতিষ্ঠিত হয়েছে, গড়ে উঠেছে, তাকে বলেছে আমরা আচরণগত দৃষ্টিভঙ্গি। এই আচরণবাদীরা কি করে থাকেন? আচরণকে পর্যবেক্ষণ করেন, এটাকে পর্যবেক্ষণ করা যায়, আচরণকে পরিমাপ করেন, বা এটি আচরণ হচ্ছে পরিমাপযোগ্য। এমনিভাবে আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেন। এর মধ্য দিয়ে মনোবিজ্ঞানীরা বা বিশেষ করে আচরণবাদীরা বলার চেষ্টা করেন মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আচরণবাদীদের গবেষণার মধ্য দিয়ে কিন্তু মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে একটা প্রতিষ্ঠার জায়গা কিন্তু আমরা দেখেছি। সেই আচরণবাদীদের মধ্যে আমরা অনেকের নামই আমরা বলতে পারি যারা ব্যাপক ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে আমরা আইভান প্যাভলভের কথা বলতে পারি, যিনি একটি বিখ্যাত গবেষণা করেছেন চিরায়ত সাপেক্ষীকরণ। তার এই গবেষণার মধ্য দিয়ে কিন্তু তিনি একজন শারীরবিদ ছিলেন। তিনি কিন্তু নোবেল পুরস্কারও কিন্তু উনি ভূষিত হয়েছেন। 1904 সালে তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজেই তার সেই চিরায়ত সাপেক্ষীকরণ শিক্ষণের ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে থাকে, শুধুমাত্র শিক্ষণের ক্ষেত্রে না, নানা ক্ষেত্রে কিন্তু আমাদের এই সাপেক্ষীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেগুলো তোমরা নিশ্চয়ই তোমাদের কিন্তু এই একাদশ শ্রেণীর বইয়ে কিন্তু শিক্ষণ অধ্যায় যখন আসবে তখন কিন্তু আমরা ব্যাখ্যা করবো, প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারবে। এডওয়ার্ড থর্নডাইক আরেকজন মনোবিজ্ঞানী, আমেরিকান মনোবিজ্ঞানী, তিনিও মতবাদ প্রতিষ্ঠা করেন যা আচরণবাদের সঙ্গে সম্পর্কিত। স্কিনার করণ সাপেক্ষীকরণ বা চিরায়ত সাপেক্ষীকরণ এমনিভাবে তার মতবাদ প্রতিষ্ঠা করেন। জন বি ওয়াটসন আচরণের কথা উল্লেখ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে কিন্তু আচরণবাদীরা তাদের আচরণগত ব্যাখ্যার মধ্য দিয়ে মনোবিজ্ঞানের ব্যাখ্যাগুলোকে আচরণগত দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু একটি মতবাদ, একাধিক মতবাদ বা একটা দৃষ্টিভঙ্গির বিকাশ লাভ করেছেন। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের সংক্ষেপ হচ্ছে আচরণগত দৃষ্টিভঙ্গি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের 4 নাম্বার যে দৃষ্টিভঙ্গিটা, হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ, যে দৃষ্টিভঙ্গিতে আচরণ ব্যাখ্যায় ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা, তার ব্যক্তিগত অনুভূতি, সমস্যা, পছন্দ, স্বাধীনতা এবং আত্মোপলব্ধির চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিকাশ লাভ করেছে বা আচরণকে ব্যাখ্যা করবার চেষ্টা করা হচ্ছে, সেটাকে বলেছে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করবার জন্য, মানুষের আচরণকে ব্যাখ্যা করবার জন্য যে ব্যক্তির ব্যক্তিগত তার অভিজ্ঞতা, তার নিজস্ব পছন্দ অপছন্দ, স্বাধীনতা, অর্থাৎ সে কিভাবে নিজেকে উপলব্ধি করে, এগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মতবাদটি প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এটাকে বলেছে মানবিক দৃষ্টিভঙ্গি। প্রিয় শিক্ষার্থী, আব্রাহাম মাস্লোর কথা আমরা জানি। তার মাস্লোর সেই চাহিদা তথ্য যেটি আছে তার মধ্য দিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি তিনি এই মতবাদটির তিনি প্রবর্তক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে মানবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা আরো যদি একটু কথা বলতে চাই তাহলে এরকমটি দাঁড়ায় যে মাস্লো যেমন আত্মোপলব্ধি মতবাদ দিয়েছেন, কার্ল রজার্স ব্যক্তিকেন্দ্রিক মতবাদ দিয়েছেন। এগুলো সবই হচ্ছে কতগুলো মানবিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কতগুলো মতবাদ। মাস্লোর আত্মোপলব্ধি মতবাদের মধ্যে আমরা লক্ষ্য করি যে মানুষের মধ্যে সবার প্রথমে থাকে হচ্ছে কি তার শারীরবৃত্তীয় চাহিদা, তারপরে একটা পর্যায়ে বিভিন্ন সামাজিক চাহিদাগুলো থাকে, নিরাপত্তা,
অথবা স্বীকৃতি ইত্যাদি ইত্যাদি, একটা পর্যায়ে গিয়ে তার আধ্যাত্মিক কতগুলো চাহিদার জায়গা কিন্তু থাকে। এমনিভাবে আমরা দেখি মাসলো চাহিদা তত্ত্বের, অর্থাৎ একটি প্রাথমিক চাহিদা দিয়ে শুরু হয় এবং সর্বোচ্চ পর্যায়ে কিন্তু তার আরেকটা চাহিদা দিয়ে তার শেষ হয়। অথবা আমরা এখানে এগুলোও জানি আমরা চাহিদা বা এই সব পেশনাগুলো আমাদের কতগুলো চক্রাকারে আবর্তিত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কার্ল রজার্স তার ব্যক্তিকেন্দ্রিক মতবাদের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছেন, তিনি পার্সন সেন্টার থিওরি বলেছেন তার এগুলোকে। কারণ হচ্ছে যে যে ব্যক্তিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই তার কথাবার্তা শুনে, তার ব্যাখ্যাগুলোকে শুনে তার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে তাকে ব্যাখ্যা করবার চেষ্টা করা হয় থাকে। এই জন্য বলা থাকে ক্লায়েন্ট সেন্টার বা পার্সন সেন্টার, অর্থাৎ সেই মক্কেল বা রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোগীর ভালো মন্দগুলোকে শুনেই তাকে কথা বেশি বলার সুযোগটা দিয়েই তাকে ব্যাখ্যা করবার একটি চেষ্টা করা হয়ে থাকে আমাদের কার্ল রজার্সের ব্যক্তিকেন্দ্রিক মতবাদের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমাদের একাদশ দ্বাদশের মধ্যে কিছু কিছু জায়গায় পরবর্তীতে আলোচনা আসবে, তখন যখন বিস্তারিত কথাগুলো বলবো তখন তোমরা পরিষ্কার হবে। আজকেই আমার এই কথার মধ্য দিয়ে, সামান্য একটু কথার মধ্য দিয়ে তুমি হয়তো পরিষ্কার হতে পারছো না, ভাবছো যে কত কঠিন কঠিন বিষয়গুলো মনে হয় মনোবিজ্ঞানে আছে। এগুলো কিন্তু মনোবিজ্ঞানে এগুলো নাই, তোমার দ্বাদশেও তুমি পাবে না, খুব সামান্য পরিষদে খুব প্রাথমিক পর্যায়ে, এগুলো হায়ার এডুকেশনের ক্ষেত্রে রয়েছে। কিন্তু এখানেও তোমাদেরকে একটু বলা হচ্ছে যে এরকম একটি নাম আছে, এরকম বিজ্ঞানীরা এই কথা বলেছেন বা এই বিষয়টা শুধুমাত্র সংক্ষেপে একটু ধারণা পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট ওয়ানে চলে এসেছি, জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি বা কগনিটিভ পার্সপেক্টিভ। মানুষ তার পূর্ব অভিজ্ঞতা, ধারণা, জ্ঞান প্রভৃতির আলোকে পরিবেশগত উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্যকে সক্রিয়ভাবে কি করেন, রূপান্তর করেন বা প্রক্রিয়াজাতকরণ করেন। এবং এই প্রক্রিয়াজাতকরণ করার মধ্য দিয়ে যে দৃষ্টিভঙ্গি বিকশিত হয় বা উপযুক্ত আচরণগুলো আমরা পাই, যে আচরণগুলো সৃষ্টি হয়, সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণকে বলে থাকি আমরা জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি। জ্ঞানীয় দৃষ্টিভঙ্গির মূল কথা হচ্ছে ব্যক্তি যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তার কারণে নিজস্ব পূর্ব অভিজ্ঞতা আছে। বর্তমানে একটি সমস্যা এসছে, সেই সমস্যাটা আমি কি করব, আমার পূর্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি কিন্তু সমাধান করবার চেষ্টা করব। সমাধান করতে গিয়ে সবটুকু সমাধান নাও হতে পারে, এর মধ্য দিয়ে কি হবে, আমি ওর সঙ্গে আরো কিছু আমার জ্ঞানবিদ্যা বা বাস্তবতা, পরিবেশগত উদ্দীপককে সমন্বয় করে নতুন কিছু আমি সৃষ্টি করব, নতুন কিছু আমি আবিষ্কার করতে সক্ষম হব। এই জন্য বলেছে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সেই কাজটি শুরু করা হয়। পরবর্তীতে কি হয়, বিভিন্ন তথ্যপাত্রগুলো একত্রিত করে তার মেধা, তার বুদ্ধি, এটিকে খাটিয়ে নতুন পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে আরো কিছু সমন্বয় ঘটিয়ে নতুন কিছু আবিষ্কার করবার একটি চেষ্টা করা হয়। এটিকে বলেছি আমরা জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি। জ্ঞানীয় দৃষ্টিভঙ্গির মধ্যে যে কথাটি বলা হয়, আমাদের জ্ঞান বা বুদ্ধি বা আমার মেধাটাকে অনেক বেশি মাত্রায় প্রয়োগ করবার একটি ব্যাপার এখানে থাকে, অর্থাৎ জ্ঞানীয় মানে হচ্ছে আমার বুদ্ধিদীপ্তের জায়গা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা মোটামুটি জ্ঞানীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে যদি আরেকটু বলতে চাই, মানুষ প্রচলিত চিন্তাভাবনাগুলোর পরিপ্রেক্ষিতে কি করে, তার উপস্থিত নতুন নতুন উদ্দীপকগুলো একত্রিত হয়। আমরা যেটা বললাম, নতুন উদ্দীপক আসে, তার পরিপ্রেক্ষিতে কি হবে, আমার নতুন নতুন কিছু চিন্তাভাবনার উদয় হবে। এর মধ্যে দিয়ে কি হবে, আমি সমাধানের একটা পর্যায়ে এসেছি, আর নতুন নতুন চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে সেই সমাধানের আরো নতুন নতুন পথ রচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমি আবার নতুনভাবে কোনো কিছু হয়তো আবিষ্কার করতেও সক্ষম হব। এভাবে সেই সৃষ্টিশীল সমাধানমূলক আচরণ যেগুলো হয় সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করাকে আমরা বলে থাকি জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে আমরা এভাবে একটু আলোচনায় চলে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ছিল মোটামুটি সংক্ষেপে হচ্ছে একটি 5টি দৃষ্টিভঙ্গির জায়গা। এবার একটু তোমাদেরকে একটু মূল্যায়নের জায়গায় যাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মূল্যায়ন বলতে আমরা যা কিছু পড়ে এসেছি, বিশেষ করে গত 3টা ক্লাসে যা পড়ে এসেছি সেগুলো কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজেই সেগুলোকেই আমরা বিচার বিশ্লেষণ করে পরবর্তী ক্লাসেও কিন্তু যাব। এর পরের ক্লাসেও কিন্তু তোমাদের সামান্য কিছু একটু আলোচনার পরে আমরা কিন্তু মূল্যায়ন পর্ব বা প্রশ্নোত্তর পর্বে যাব। 1 নম্বর প্রশ্ন রেখেছি, দেখি কে উত্তর দিতে পারো তোমাদের মধ্যে। উইলিয়াম ওন কর্তৃক 1875 সালে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগারটি কোন দেশে স্থাপিত হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই ইতিমধ্যে অনেকে উত্তর দিয়েছ। আমরা সময় যেহেতু আমাদের কম আছে, আমরা একটু চলে যাই আমাদের স্লাইডেই। আমরা তোমাদের প্রশ্নগুলো একটু পরে দেখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু গবেষণাগারটি স্থাপিত হয়েছিল। এখানে একটু তোমাদেরকে পরিষ্কার করি, 1875 সালে উইলিয়াম ওন এই গবেষণাগারটি স্থাপন করেছেন। আবার এই ওন কিন্তু 1879 সালে আরেকটি গবেষণাগার স্থাপন করেছেন। সেই গবেষণাগারের কারণেই কিন্তু মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত, সেটি কিন্তু 1879 সালে। কিন্তু প্রথম গবেষণাগারটি কিন্তু হয়েছিল 1875 সালে। এখানে আরেকটু কথা বলে রাখি, এই 1875 সালে কিন্তু আমেরিকান একজন মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস, তিনিও কিন্তু একই সময় আরেকটি মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেছেন আমেরিকায়। কাজেই আমরা কিন্তু প্রশ্নে বলেছি উইলিয়াম ওন 1875 সালে, তাহলে উত্তরটা হবে হচ্ছে গ, জার্মানিতে। আর যদি আসতো এখানে উইলিয়াম জেমস, তিনি কিন্তু 1875 তিনি করেছেন আমেরিকায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যদি আসতো 1879 সাল, তাহলেও কিন্তু আমরা বলতাম কি জার্মান। এখানে একটু বলে রাখি, প্রথম গবেষণাগার হলেও যদি কখনো প্রশ্ন থাকে এরকম, প্রথম পূর্ণাঙ্গ গবেষণাগার কত সালে স্থাপিত হয়, কি বলবে? প্রথম পূর্ণাঙ্গ গবেষণাগার, বিজ্ঞান ভিত্তিক পূর্ণাঙ্গ গবেষণাগার, সেটি কিন্তু 1879 সালে, সেটিও উইলিয়াম ওনলি করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাই হোক, আমরা পরবর্তীতে আরো আলোচনা আসবো, তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পেরেছো। এবার আরেকটি প্রশ্ন চলে যাই, আমরা এমসিকিউ এর মধ্যে আসি। আগেরটি যেমনটি ছিল জ্ঞানমূলক প্রশ্ন, এবার একটু প্রয়োগের প্রশ্ন চলে আসছে। একটা গল্প, শিক্ষক জানালেন
ক্লাসের সকল শিক্ষার্থীকে সমান দৃষ্টিতে দেখি বলেই কোনো শিক্ষার্থীকে ফেসবুক ফ্রেন্ড করি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক বললেন সকল শিক্ষার্থীকে সমান দৃষ্টিতে দেখি বলেই কাউকে কিন্তু ফেসবুক ফ্রেন্ড বানাই না। প্রশ্ন করেছে শিক্ষকের দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে? ক পুনরাবৃত্তি, সাধারণীকরণ, ব্যক্তি নিরপেক্ষতা, যথার্থতা প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে শিক্ষকের কাছে, শিক্ষক ডিলেট রিকোয়েস্ট করে দিল, অর্থাৎ শিক্ষক তার বন্ধু তালিকায় কোনো শিক্ষার্থীকে রাখছে না। প্রশ্ন হচ্ছে যে শিক্ষকের দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক সকল শিক্ষার্থীকে কিভাবে দেখতে চায়? সমান দৃষ্টিতে দেখতে চান। সমান দৃষ্টিতে দেখতে চান মানে হচ্ছে কি ব্যক্তি নিরপেক্ষ থাকতে চান। কাউকে একটু বেশি আদর করা, বেশি ভালোবাসা, কাউকে একটু কম অন্য পক্ষপাতিত্ব করা, এটি শিক্ষক করতে চান না। কারণ ফেসবুকে যুক্ত হলে পরেই তুমি শিক্ষকের সঙ্গে যুক্ত হবে, তুমি লাইক দিবে, তুমি নানা রকম কমেন্ট করবে, এর মধ্যে দিয়ে তোমার সঙ্গে একটি আদান প্রদানের সম্পর্ক তৈরি হবে। কিন্তু অন্য শিক্ষার্থীদেরকে যদি শিক্ষক যুক্ত না থাকে তিনি কিন্তু দূরে চলে যাবেন, অথবা শিক্ষকও কিন্তু এইসব লাইক কমেন্ট এগুলোর পরিপ্রেক্ষিতে শিক্ষক কিন্তু বায়াস্ট হতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সকল শিক্ষার্থীকে সমানভাবে দেখতে চাই, এই দৃষ্টিভঙ্গি থেকেই শিক্ষক কিন্তু সকল শিক্ষার্থীকেই ফেসবুক থেকে দূরে রেখেছেন। নিশ্চয়ই শিক্ষার্থী যখন পাশ করে চলে যাবে তখন নিশ্চয়ই শিক্ষার্থী তার শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক থাকলে নিশ্চয়ই সে যুক্ত হওয়ার সুযোগটি পাবে। অ্যাটলিস্ট যখন তুমি বর্তমান শিক্ষার্থী আছো তখন তোমার যুক্ত হওয়ার সুযোগটি নেই। এই মেসেজটি কিন্তু এখানে বলবার চেষ্টা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পেরেছো। নাম্বার হচ্ছে গ, 2 গ সঠিক উত্তর, ব্যক্তি নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের এখন প্রশ্ন যাচ্ছে স্যার আপনাকে বুঝতে পারলাম পরোক্ষভাবে আপনি বুঝিয়ে দিলেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো সুযোগ নাই, বন্ধু হওয়ার সুযোগ নাই, আবার আপনার সঙ্গে যোগাযোগের কোনো সুযোগও নাই। মনোবিজ্ঞান বিভাগের যে ল্যান্ডফোন নাম্বারটি দেওয়া আছে তুমি নিশ্চয়ই এখানে যোগাযোগ করতে পারবে। আর একেবারে যদি জরুরি প্রয়োজন হয় তাহলে তুমি নিচে আরেকটি লাল নাম্বার দেওয়া আছে, তুমি সেখানে কিন্তু যোগাযোগ করার সুযোগটি পেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু চলে যাই আরেকটি আমাদের সিকিউ বা সৃজনশীল প্রশ্নের মধ্যে। তোমরা আমার সামনে থাকলে পরে তোমাদেরকে দিয়ে পড়াতাম, আমি আমার নিজেকেই পড়তে হচ্ছে। রাজশাহী কলেজ পরপর 4 বছর বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়। শিক্ষা মন্ত্রণালয় দেশের 10টি কলেজকে প্রাথমিক পর্যায়ে রাজশাহী কলেজের আদলে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করলেন। 4 বছর পর দেখা গেল 10টি কলেজই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ফলাফল দেখে মাননীয় শিক্ষামন্ত্রী বক্তব্যে বললেন, রাজশাহী কলেজের আদলে দেশের সব কলেজ পরিচালিত হলে সব কলেজই ভালো ফলাফল সম্ভব। মহামান্য রাষ্ট্রপতি রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয়কে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গোল্ড মেডেল পরিয়ে দিলেন, অভিনন্দিত করলেন। এই হচ্ছে আমাদের উদ্দীপক, এই হচ্ছে আমাদের গল্প, একটি স্বাভাবিক গল্প, ন্যাচারাল গল্প। আমরা এরকম ন্যাচারাল গল্প নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পের পরিপ্রেক্ষিতে আমরা যদি একটু তোমাদেরকে আরেকটু বোঝার সুবিধার জন্য বলি, দেখো অধ্যক্ষ মহোদয় এখানে গোল্ড মেডেল পড়েছেন এবং আমাদের রাষ্ট্রপতি কিন্তু সেখানে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সেটি কিন্তু পড়িয়ে দিয়েছেন। এরপরে একটি অভিনন্দন পত্র দিচ্ছেন। এটি কিন্তু সেই 2016 সালে যখন রাজশাহী কলেজ যখন শ্রেষ্ঠ কলেজ হয় তখন কিন্তু এই পুরস্কারটি অধ্যক্ষ মহোদয় গ্রহণ করেছিলেন কলেজের পক্ষে। পাশাপাশি আবার যখন 2018 সালে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে যখন কলেজটি শ্রেষ্ঠ হয় তখনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কলেজের অধ্যক্ষ মহোদয় কিন্তু এভাবে কিন্তু অভিনন্দিত করেছেন, পুরস্কার হাতে তুলে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমরা গল্পটা বুঝেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পের পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কলেজের আদলে 10টি কলেজকে তারা নির্বাচিত করেছে। এভাবেই পরিচালিত হবে রাজশাহী কলেজ যেভাবে পরিচালিত হয়। এবং সত্যি 4 বছর পরে দেখা গেল সেই কলেজগুলো রাজশাহী কলেজের মতো করে পরিচালনার পরিপ্রেক্ষিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী কি বললেন, যে এভাবেই যদি সারা দেশের সকল কলেজ পরিচালিত হয়, রাজশাহী কলেজের মতো করে যে 10টি কলেজের মতো করে যদি বাকি কলেজগুলো পরিচালিত হয়, তাহলে সেই কলেজগুলো কিন্তু ভালো ফলাফল করতে সক্ষম। এর পরিপ্রেক্ষিতে ধরে নিয়েছিল রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে এরকম একটি সফল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কারণেই আমরা গল্পের মধ্যে এরকম দেখছি যে এত কিছু কলেজকে শ্রেষ্ঠত্বের আসনে আনার পেছনে অধ্যক্ষ মহোদয়ের যে একটি বিশাল ভূমিকা, তার পরিপ্রেক্ষিতে শিক্ষাক্ষেত্রে নিশ্চয়ই একটি বিশেষ অবদান তিনি রেখেছেন। এই কারণে শিক্ষাক্ষেত্রে তাকে অবদানের জন্য কি করতে পারেন, একটি গোল্ড মেডেল দিতে পারেন বা অভিনন্দিত করতে পারেন। আমাদের ভাবনার জায়গা থেকে, আমাদের প্রত্যাশার জায়গা থেকে এমন কথাটি বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই গল্পের পরিপ্রেক্ষিতে আমরা যদি একটু তোমাদেরকে প্রশ্ন করি তাহলে তোমাদের প্রশ্ন এরকম হতে পারে। খেয়াল করো, আমি উদ্দীপকটা আবার রেখেছি। ক নম্বর বলছে মনোবিজ্ঞান কি? এটা নিশ্চয়ই জ্ঞানের প্রশ্ন। মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানুষ এবং প্রাণের আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। মুখস্থ বিদ্যার মধ্য দিয়ে উত্তর দেবে। নাম্বার খ বলেছে পাঠদান পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত কেন? পাঠদান পদ্ধতি মানে আমি যে পড়াচ্ছি কোন পদ্ধতিতে পড়াবো তা শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত কেন? তোমরা জানো মনোবিজ্ঞান অনেকগুলো শাখা আছে, যেমন বলেছি পরীক্ষণ মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান।
ঠিক শিক্ষা মনোবিজ্ঞানের একটি শাখা। শিক্ষা মনোবিজ্ঞানে কি আলোচনা করা হয়? শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষাদান পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী, একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে যেতে পারে, কিংবা বলবর্ধক দিলে কিভাবে শিক্ষার্থীরা উজ্জীবিত হয়, পেশনা কিভাবে কাজ করে থাকে, এগুলো কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের কতগুলো আলোচ্য বিষয়। তাহলে পাঠদান পদ্ধতি, আমি কোন পদ্ধতিতে পড়ালে পরে শিক্ষার্থীরা ভালো শিখতে পারবে, আমি যখন ক্লাসরুমে পড়াতাম তখন কিভাবে পড়াবো, আমি যখন আজকে অনলাইনে যুক্ত হয়েছি তখন আমার পাঠদান পদ্ধতিটা কেমন হতে পারে, এগুলো কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে এদিক থেকে বলতে পারি পাঠদান পদ্ধতির মধ্য দিয়ে আমরা কি করি, শিক্ষা কেন্দ্রিক একটি আলোচনা করি। কাজেই পাঠদান পদ্ধতি অবশ্যই শিক্ষা মনোবিজ্ঞানেরই আলোচ্য বিষয়, এবং শিক্ষা মনোবিজ্ঞান নিশ্চয়ই একটি ফলিত শাখা। এগুলো নিশ্চয়ই কতগুলো বাস্তবতা, এগুলো কতগুলো প্রায়োগিক জায়গা, সেই জায়গা থেকে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সংক্ষেপে এইটুকুই আমরা আলোচনায় গেলাম। নাম্বার গ প্রশ্ন হচ্ছে প্রয়োগের প্রশ্ন। দেখো, দেশের সকল কলেজ সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে, ব্যাখ্যা করো। দেশের সকল কলেজ সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে, ব্যাখ্যা করো। মাননীয় শিক্ষামন্ত্রী বক্তব্যে কি বলেছেন? বলেছেন রাজশাহী কলেজের আদলে দেশের সব কলেজ পরিচালিত হলে সব কলেজই ভালো ফলাফল সম্ভব। এই কথাটিকে কিন্তু বলেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। এটি বলেছে বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমার ক্লাসরুমে থাকলে তোমরা উত্তর দিতে, এতক্ষণে নিশ্চয়ই কেউ কেউ হয়তো উত্তর দিয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে নীতিগুলো আছে, বেশ কয়েকটি নীতি আছে, তার মধ্যে আছে কি কার্যকরী সংজ্ঞা আছে, ব্যক্তি নিরপেক্ষতা আছে, আর কি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণ আছে, সাধারণীকরণ আছে। এটি হচ্ছে সাধারণীকরণ, কারণ অল্প কিছু দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া। শিক্ষামন্ত্রী কি দেখলেন? অল্প কিছু দৃষ্টান্ত মানে কি, কয়টি কলেজে পরিচালিত হয়েছে? 10টি কলেজে 4 বছর ধরে। এই ফলাফলটা দেখেই তিনি কিন্তু ধারণা করে নিয়েছেন এই আদলে সারা দেশের সকল কলেজ কিন্তু পরিচালিত হলে সকল কলেজে কিন্তু ভালো ফলাফল করবে। অর্থাৎ সেই 10টির পরিপ্রেক্ষিতে তিনি সাধারণীকরণ করেছেন, সকল কলেজ সম্পর্কে তিনি একটি মন্তব্য ছেড়ে দিয়েছেন। এই জন্য বলছে বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণীকরণ নীতিটাকে তিনি সমর্থন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আরো কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, কিভাবে লিখতে হবে উত্তর আমি পরবর্তীতে আবার বলার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নাম্বার ঘ যেটি আছে, আচ্ছা একটু খালি বলে রাখি, ওখানে তোমরা নিশ্চয়ই তোমরা বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে লিখবে, বৈজ্ঞানিক পদ্ধতি বিভিন্ন নীতিগুলোর কথা বলবে, তারপর সাধারণীকরণ কাকে বলে লিখবে, সাধারণীকরণ বলতে কি বোঝাতে হবে, তারপরে তুমি এই গল্পের মধ্যে চলে যাবে, উদ্দীপকে চলে যাবে। উদ্দীপকেও দেখতে পাচ্ছি যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যে কাজটি করেছেন, এবং সেখানে সাধারণীকরণ ব্যাখ্যার মধ্যে যে জিনিসটি আছে 10টি কলেজের পরিপ্রেক্ষিতে সকল কলেজ সম্পর্কে মন্তব্য করেছেন, কাজেই এটি সাধারণীকরণকেই সমর্থন করে। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যায় ঘ নাম্বার। মহামান্য রাষ্ট্রপতির আচরণটি বাহ্যিক ও ঐচ্ছিক, উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। মহামান্য রাষ্ট্রপতি যে আচরণটি করেছেন এটি কি বাহ্যিক ও ঐচ্ছিক, এই উক্তিটি সঠিক কি সঠিক না, ঠিকঠাক আছে কিনা, এর যৌক্তিকতা বিশ্লেষণ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই এটাও তোমরা বুঝতে পেরেছ মহামান্য রাষ্ট্রপতি কি আচরণ করেছেন। লাস্টে শুধু লাইনটা সেন্টেন্সটা দেখো, মহামান্য রাষ্ট্রপতি রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয়কে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গোল্ড মেডেল পরিয়ে দিলেন, অভিনন্দিত করলেন। তাহলে কি আচরণ করলেন? গোল্ড মেডেল পরিয়ে দিলেন আর অভিনন্দন জানালেন। এই কাজটি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি করেছেন। তাহলে এই আচরণটা কি বাহ্যিক? এটা কি দেখা যায়? অবশ্যই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বাহ্যিক আচরণ তোমরা পড়েছিলে। এই আচরণটাকে কি বলেছিলাম আমরা? যা দেখা যায় এটাকে বলে আমরা বাহ্যিক আচরণ, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বাহ্যিক আচরণ। পাশাপাশি আবার যদি বলি এই আচরণটা কি আরেকটু ঐচ্ছিক, এই আচরণটিকে ঐচ্ছিক। ঐচ্ছিক আচরণ কাকে বলে? এগুলো ঐচ্ছিক আচরণ না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ইচ্ছা করে তো করছে, যদি হাঁটতে চায় হাঁটবে, থেমে চাইছে তাহলে থেমে যাবে, তাহলে ইচ্ছার উপর ভিত্তি করে হচ্ছে। তাহলে মহামান্য রাষ্ট্রপতি যে কাজটি করেছেন সেই কাজটিও কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন, তিনি গোল্ড মেডেল পরিয়ে দিয়েছেন, এটা ঐচ্ছিক আচরণ। প্রিয় শিক্ষার্থী, তাকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ মহোদয়কে, এটাও কিন্তু তার ঐচ্ছিক ইচ্ছাকৃতের মধ্য দিয়ে তিনি করেছেন। এগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়নি, এগুলো কিন্তু অভ্যন্তরীণ না, এগুলো কিন্তু তার ইচ্ছার পরিপ্রেক্ষিতে হয়েছে। এই জন্য বলেছে এই আচরণগুলো হচ্ছে ঐচ্ছিক। তাহলে আমরা বলতে পারি মহামান্য বাহ্যিক আচরণ কাকে বলে, ঐচ্ছিক আচরণ কাকে বলে মহামান্য রাষ্ট্রপতি এই আচরণটি করেছেন, কারণ এই আচরণটিকে আমরা বলতে পারি বাইরে থেকে দেখা যায় এটি হচ্ছে বাহ্যিক, এবং তার ইচ্ছার পরিপ্রেক্ষিতে আচরণগুলো করেছেন, কাজে এই আচরণটি হচ্ছে ঐচ্ছিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সংক্ষেপে আমরা এভাবেই চলে গেলাম। মার্কস থাকে তোমরা জানো 1, 2, 3, 4, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা পরবর্তীতে আরো ব্যাখ্যায় চলে যাব। আমরা সংক্ষেপে একটু এখানেই শেষ করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু পুনরালোচনার জায়গা থেকে। নিশ্চয়ই আমরা আজকে কি পড়ে আসলাম? আমরা মনোবিজ্ঞানের একটা ঐতিহাসিক পটভূমি বা বিবর্তন দেখলাম, আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো সম্পর্কে একটু ধারণা পেলাম, আমরা এই অধ্যায়ের একটি বা একাধিক প্রশ্নের সঙ্গে একটু তোমাদের যুক্ত করালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নিশ্চয়ই তোমাদের কোনো প্রশ্ন থাকতে পারে, আমি একটু যদি প্রশ্ন দেখতে পারতাম সংক্ষেপে একটু, আমাদের সময় একেবারেই শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি সংক্ষেপে একটু উত্তর দিয়ে আমরা আমাদের চলে যাব। আমাদের সিফাত সানজিয়া দেখতে পাচ্ছি, ফারদিন আহমেদ, ঈশান,
উত্তর দিয়েছে সুমাইয়া সি, উত্তর দিয়েছে হ্যাঁ সানজিদা, উত্তর দিয়েছে সি, লামিয়া উত্তর দিয়েছে একের সি, মেহরুন্নেসা সি, সব কপি করতেছে আচ্ছা 2 সি। আচ্ছা অসংখ্য শিক্ষার্থীরা উত্তর দিয়ে শাহরিয়ার উম্মে রুকাইয়া উত্তর দিয়েছে, সিফাত সানির পিয়াস তাৎক্ষণিকভাবে তোমরা উত্তর দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আছি। 2 এর গ উত্তর দিয়েছো। আমি দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থীদের নাম পড়ার সময়টা পাচ্ছি না। মেহরুন্নেসা, ফারদিন, এরপরে হচ্ছে আফরিন, সিফাত, আরো যদি থাকে একটু যদি নিচের দিকে আসতে পারি আমরা দেখতে পাচ্ছি আরো 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 একটু নিচের দিকে দেখতে পাচ্ছি অর্ণব, লামিয়া। আমি প্রশ্ন খুঁজছিলাম, তোমাদের অনেক প্রশ্ন এসছে অনেক জায়গা, কিন্তু প্রশ্ন আসলে নেই। ক্লাসটা ভালো হয়েছে, সালাম দিয়েছো, প্রশ্নগুলো উত্তর দিয়েছো, ঐচ্ছিক অনৈচ্ছিক বলেছো, সাথে সাথে তোমরা উত্তরগুলো দিয়ে গেছো। খুবই ভালো লাগছে যে তোমরা সাথে সাথে ক্লাসে ছিলে। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট ওয়াজ নাইস ক্লাস। সালমা সময় লেগেছো। আরো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন খুব একটা আমি দেখলাম না, শুধুমাত্র তোমরা নানা রকম ভালো লেগেছে এই জায়গাগুলো রয়েছে, এবং আমি প্রত্যাশা করি তোমাদের খুব বেশি প্রশ্ন থাকবেও না, তারপরেও তোমরা প্রশ্ন করার তোমাদের সুযোগটি রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছোট্ট একটু বাড়ির কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই। আমরা আজকে আধুনিক দৃষ্টিভঙ্গিগুলো পড়েছি, সেইগুলো নাম একটু পড়বে, বলছি খুব বেশি পড়ার দরকার নাই, বিজ্ঞানীদের নামগুলো একটু পড়বে, আর শুধুমাত্র মূল বক্তব্যটা যদি একটু ধারণা পাও, তাহলে আজকের ক্লাসে আমি যা কিছু পড়িয়েছি তা তোমাকে অত কঠিনভাবে নেওয়ার দরকার নাই, অত পড়ারও দরকার নেই। শুধুমাত্র জাস্ট এইটুকু একটু নামগুলো, দৃষ্টিভঙ্গিগুলোর নাম, বিজ্ঞানীর নাম, একটু বক্তব্যটা সংক্ষেপে একটু জানবার চেষ্টা করবে। আর আমি পরের ক্লাসে আরো প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে তোমার এই পুরো অধ্যায়টা তোমাকে পরিষ্কার করবার চেষ্টা করবো। এই কারণে তোমাদের কাছে একটু আবেদন থাকবে, প্রথম অধ্যায়টা তুমি ভালোভাবে বাড়িতে একটু পড়ো এই কয়টা দিন, পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত। তাহলে দেখা যাবে কি এই পুরো অধ্যায়টা তোমাকে আমি একদম ধরিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসরুমে যে কথাটি বলার চেষ্টা করে থাকি, মনোবিজ্ঞান তোমাকে একদম এরকম ভাবে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে বলতে চাই, তোমাকে ক্লাসরুম থেকে তোমাকে সবটুকু তৈরি করে দেওয়া হবে। আমি খুব বড় গলায় বলি, তোমার কাছ থেকে একটা জিনিস চাই, তার বিনিময়ে সবকিছু দিতে চাই। সেই একটি বিষয় কি? তুমি ক্লাসরুমে উপস্থিত থাকো। যেহেতু ক্লাসরুমে উপস্থিত থাকবার সুযোগটা নাই, তুমি অনলাইনে উপস্থিত থাকো। তোমার দায়িত্ব হচ্ছে একটি, তুমি শুধুমাত্র ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে, আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে শিখিয়ে তুলবার। এবং আরো বলি, তুমি ক্লাস করার পরেও যদি তুমি জিনিসটা না বুঝতে পারো, সেটি তোমাকে কিভাবে বোঝাতে হবে তার সবটুকু দায়িত্ব নিয়েই কিন্তু কথা বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কোথাও কোথাও একটু কঠিন মনে হলে পরে, যেহেতু তোমাদের সরাসরি প্রশ্ন করার সুযোগটি পাচ্ছ না, আমি আবারও বলি তোমরা ভীত হবে না। প্রথম অধ্যায়টি আরো কিভাবে তোমাদেরকে পরিষ্কার করা যায় নিশ্চয়ই আমার সামনের ক্লাসের মধ্য দিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর যখন আলোচনা করবো, তখন তুমি বুঝবে কোন কোন জায়গাগুলো আমাদের গ্যাপ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায়টি শেষ হবে এবং আমরা অনেক বেশি পরিষ্কার করতে সক্ষম হব। ঠিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই কথাগুলো এখানে বলেছি। এমসিকিউ সিকিউ নিয়ে কথা বলবো, আর সিলেবাসে সামান্য একটা জায়গা বাকি আছে, মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্কের জায়গাটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, তোমাদেরকে আবারও নির্ভয় দিচ্ছি। আর সহজ একটি বিষয়, জানি না কতটুকু তোমাদের কাছে সহজভাবে উপস্থাপিত হচ্ছে। অতীতে যেহেতু শিক্ষার্থীরা সহজ বলে গেছে, অনলাইনের মধ্যে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও যেহেতু সবটুকু সচেতন আছি, কাজে তোমাদেরকে সাথে নিয়ে এই বিষয়টাকে আরো কত সহজ করা যায় এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভ বিদায়।